সো এটা লেকচার 2 এরটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, মানে ওটা আবার কলে বোঝানোর থেকে আমি বুঝিয়ে ভিডিওটা আপলোড করে লিঙ্ক পাঠিয়ে দিব। সো লিঙ্ক থেকে তারা বুঝে নিস। হ্যাঁ, এটা লেকচার 2 বেহজাদ রাজাভির যে প্লেলিস্টে আমি পাঠালাম গ্রুপের মধ্যে একটু আগে, তারই লেকচার 2 এর নোটস এগুলো। এখানে বলেছে, ইফ উই অ্যাড n donor atoms then the density of free electron should be equal to n. It's strange because where are those free electron from normal temperature? এই লাইনের মাধ্যমে বলতে চাচ্ছি যে একটা সিলিকন, এর ঠিক আগের পেজেই দেখা গেছিলো যে একটা সিলিকনের অ্যাটমের মধ্যে আমি এখানে এই জায়গাটায় একটা ফসফরাস ঢুকিয়েছিলাম। এই যে ফসফরাসটা ঢুকিয়েছিলাম, এই ফসফরাসের এই একটা ফসফরাস আমি ঢোকাইনি, টোটাল পুরো 1 cc সিলিকনের মধ্যে আমি ঢুকিয়েছিলাম টোটাল এতগুলো হচ্ছে আমার এই ফসফরাস, ঠিক আছে। সো এতগুলো যে ফসফরাস ঢুকিয়েছিলাম তার ফলে এতগুলোই মানে এতগুলোই ইলেকট্রন এখানে আসবে, ঠিক আছে। মানে কিসে আসবে, আমার এই সিলিকন ল্যাটিসের মধ্যে এতগুলো ইলেকট্রন আসবে, কারণ প্রত্যেকটা ফসফরাসের জন্য একটা করে ইলেকট্রন আসছে। তো যখন এতগুলো ফসফরাস আমি অ্যাড করছি তখন এতগুলো ইলেকট্রনও অ্যাড হচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে একবারে শুরুতে এই জায়গাটায় আমি দেখিয়েছিলাম যে room temperature number of free electron in intrinsic semiconductor is 10 to the power 10 electron per cc। অর্থাৎ রুম টেম্পারেচার তথা 300 কেলভিনে এই যে এখানে 300 কেলভিনে রুম টেম্পারেচার 300 কেলভিনে 10 to the power 10 নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার সিসিতে রয়েছে, ঠিক আছে। সো এটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের কথা হচ্ছে, এখানে কোনো রকমের ডোপিং করা হয়নি। সো ডোপিং করার আগেই আমার 10 to the power 10 নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলরেডি ছিল। এখন ডোপিং করার পরে দেখা যাচ্ছে যে আমি আরও এক্সট্রা করে এতগুলো ফসফরাসের অ্যাটম ঢুকিয়েছি একটা সিসি মাঝখানে। একটা সিসি মানে হচ্ছে আয়তনের কথা হচ্ছে এখানে, কিউবিক সেন্টিমিটার। সো 1 কিউবিক সেন্টিমিটারে আমি আরও এক্সট্রা করে এতগুলো ফসফরাসের অ্যাটম ঢুকিয়েছি। আগের থেকে 10 to the power 10 নাম্বার অফ হোলস অ্যান্ড ইলেকট্রন ছিল, পরে আবার ফসফরাস অ্যাটম ঢুকিয়ে এই এতগুলো এক্সট্রা ইলেকট্রন আমি ঢুকিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। এখন এখন একটু নিচে যাই। হুম তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে এইখানে লেখা আছে, ইফ উই অ্যাড এন ডোনার অ্যাটমস দেন দ্য ডেন্সিটি অফ দ্য free electron in its will be n. It's strange because where are the free electron from normal temperature? So normal temperature মানে কোন টেম্পারেচার, রুম টেম্পারেচারে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে যে 10 to the power 10 নাম্বার অফ ফ্রি ইলেকট্রন অলরেডি ছিল, সেই ফ্রি ইলেকট্রনগুলো এই যে হোয়ার আর দ্য ফ্রি ইলেকট্রন ফ্রম নর্মাল টেম্পারেচার বলতে ওই যে 10 to the power 10 নাম্বার অফ যে ফ্রি ইলেকট্রনগুলো অলরেডি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে প্রেজেন্ট ছিল, সেগুলো কোথায় গেল। কারণ আমি এই লাইনের মধ্যে এটাই লিখেছিলাম যে ইফ উই অ্যাড এন ডোনার অ্যাটমস দেন দ্য ডেন্সিটি অফ দ্য ইলেকট্রন উইল বি এন। মানে এনের মধ্যে এর ঠিক আগের এক্সাম্পল আমি দেখিয়েছিলাম 10 to the power 15 নাম্বার অফ ফসফরাস ডোনার ঢুকিয়েছিলাম, যে কারণে নাম্বার অফ ইলেকট্রনও 10 to the power 15 হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে আগের যে 10 to the power 10 ইলেকট্রনটা ছিল সেটা গেলটা কোথায়, সেটাকে কেন কনসিডার করলাম না, সেটা হচ্ছে লাখ টাকার প্রশ্ন। সেটাকে কনসিডার করলাম না, তার কারণ এখানে লেখা আছে খুব সুন্দর করে, it's like that because at 300 Kelvin room temperature free electron is 10 to the power 10 order of magnitude for a cc. For a cc means for a cubic centimeter, whereas doping density is much larger. How much larger? 10 to the power 17 for a cc, making us to neglect ni means ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশনের কথা হচ্ছে এখানে, সেটাকে নেগলেক্ট করতে হবে। অ্যান্ড সে এনডি ইজ নাম্বার অফ এনডি ইজ নাম্বার অফ দ্য ফ্রি ইলেকট্রন অফ দ্য অন দ্য সেমিকন্ডাক্টর। মানে আমি বলতে চাচ্ছি যে এখানে 10 to the power 10 যে অর্ডার অফ ম্যাগনিটিউড
সেটা 10^15 থেকে 10^17 যে অর্ডার অফ ম্যাগনিটিউড আছে তার থেকে অনেকটাই কম, মানে 10^10, 10^15, 17 থেকে এতটাই কম যে আমরা এটাকে নেগলেক্ট করছি। কাকে নেগলেক্ট করছি? 10^10কে নেগলেক্ট করছি অ্যান্ড ধরে নিচ্ছি যে 10^15 to 10^17 দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ইলেকট্রন ইন এ doped n-type semiconductor which has been doped with the phosphorus atom. ওকে, এগুলি এটাই হচ্ছে মেন ব্যাপার এখানে। তারপরে কি লেখা আছে? ইন পিওর সিলিকন, density of hole p was same with the density of electron। মানে পিওর সিলিকনের ক্ষেত্রে কি হচ্ছিল, একটা কোভ্যালেন্ট বন্ড ভাঙলে একটা ইলেকট্রন জেনারেট হচ্ছিল, পাশাপাশি একটা হোলও জেনারেট হচ্ছিল। তাই ইন পিওর সিলিকন ডেন্সিটি অফ হোল পি ওয়াজ সেম উইথ ডেন্সিটি অফ ইলেকট্রন এন। সো এন ইকুয়াল টু পি ইকুয়াল টু এনআই। এনআইটা কী জিনিস? এনআইটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে কেরিয়ার কনসেন্ট্রেশন, সেটা হতে পারে ইলেকট্রন কনসেন্ট্রেশন, যাকে আমরা এখানে এন দ্বারা ডিনোট করছি, হতে পারে হোল কনসেন্ট্রেশন, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করছি। আর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হোল কনসেন্ট্রেশন আর ইলেকট্রন কনসেন্ট্রেশন সেম হচ্ছে, কারণ অনেকবার বলছি আমি, সেটা একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে ইলেকট্রন হোল জেনারেট হচ্ছে। সো নাম্বার অফ ইলেকট্রন সমান, যেটা এনআই এর সাথে সমান হচ্ছে। একটু এদিক ওদিক করে লিখলে আমরা এই ইকুয়েশনটা পাই। এই ইকুয়েশনটাকে মাস অ্যাকশন ল এর ইকুয়েশন বলা হয়। অ্যান্ড এটা শুধুমাত্র যে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে প্রযোজ্য তা না, ডোপিং করার পরেও এই ইকুয়েশনটা প্রযোজ্য হয়, এবং তারও একটা সুন্দর প্রুফ আছে। প্রুফটা পরে দেখাচ্ছি। বাট নাও আফটার ডোপিং এনপি ইকুয়াল টু এনএ স্কোয়ার হোল্ডস ট্রু। এটা হচ্ছে কি মাস অ্যাকশন ল, ডোপিংয়ের পরেও এটা হোল্ডস ট্রু, মানে এটা এরপরেও প্রযোজ্য হয়। তার প্রুফ যেটা, তার প্রুফটা আমি বলছি পরে, বাট প্রযোজ্য হয় সেটা জেনে রাখাটা প্রয়োজন। মানে শুধুমাত্র ইন্ট্রিনসিক না, এক্সট্রিনসিকের ক্ষেত্রেও, ফর এক্সট্রিনসিক অলসো, এক্সট্রিনসিকের ক্ষেত্রেও তোর হচ্ছে এই মাস অ্যাকশন লটা প্রযোজ্য হয়। ফর এন টাইপ ডোপড সিলিকন এসআই এন ইকুয়াল টু এনডি। এন ইকুয়াল টু এনডি মানে আমি এখানে কী বোঝাতে চাচ্ছি, যে এন টাইপের যে ডোপড সিলিকন রয়েছে, যেটা কিনা ফসফরাস দিয়ে আমি ডোপ করেছি, তার মধ্যে নাম্বার অফ ইলেকট্রন, বেসিক্যালি দ্য নাম্বার অফ ফসফরাস অ্যাটমের থেকে পাওয়া যে ইলেকট্রন সেটার সমান। কেন সমান, এমনটা কেন ধরলাম, কেন আমি রুম টেম্পারেচারে যে ফ্রি ইলেকট্রন অলরেডি জেনারেট হয়েছিল সেটাকে নেগলেক্ট করলাম, তার কারণ ওটা অর্ডার অফ ম্যাগনিটিউডের ব্যাপার। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে, সো ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর নাম্বার অফ হোল ইজ নাম্বার অফ ইন্ট্রিনসিক কনসেন্ট্রেশন, কেরিয়ার কনসেন্ট্রেশন, যেটা 10^10 মতো ছিল। ঠিক আছে, ইন্ট্রিনসিকের ক্ষেত্রে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন আর নাম্বার অফ হোল দুটোই কিন্তু 10^10 মধ্যে ছিল। কিন্তু যখনই সেটাকে আমি এন টাইপে ডোপ করলাম, তার ইলেকট্রনের সংখ্যাটা 10^10কে ক্যান্সেল করে, 10^15 রেঞ্জে চলে গেল। কততে চলে গেল? 10^15 রেঞ্জে চলে গেল। ঠিক আছে, সো কিন্তু যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে হোল, যে জিনিসটা ওই হোলটা কিন্তু 10^10 থেকে যাচ্ছে, কারণ ডোপ করছি আমি ফসফরাস তথা এন টাইপ দিয়ে ডোপ করে আমি ইলেকট্রনকে ঢোকাচ্ছি। কিন্তু হোল তো আগেরটাই থাকবে, আর আগের কত ছিল? আগের ছিল 110 না, আগের ছিল 10^10, 110 বলছি, যাই হোক। তো তাই থাকছে। অ্যান্ড অর্ডার অফ ম্যাগনিটিউড, এখানে ম্যাগ মিনস ম্যাগনিটিউড। ওকে, দিস ম্যাগ মিনস ম্যাগনিটিউড। সো ইয়া, অ্যান্ড for intrinsic p, মানে whole concentration is equal to ni, which is equal to 10^10 order of magnitude. but after doping p এর যে ইকুয়েশনটা আমরা পাবো সেটা এরকম আসবে। এরকম কিভাবে আসবে? এটা আসবে এখান থেকে। কোনখান থেকে আসবে? এটা এখান থেকে আসবে, এই যে এই জায়গার থেকে, আর এই জায়গার থেকে। মাস অ্যাকশন ল, মাস অ্যাকশন ল কি বলে? মাস অ্যাকশন ল বলে হচ্ছে তোর এই যে এনপি ইকুয়াল টু এনআই স্কোয়ার, এটা কখন হোল্ড ট্রু? সেটা অ্যাট দ্য কেস অফ ডোপিং দিস ইকুয়েশন তখনও, মানে এই ইকুয়েশনটা ডোপিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। সো ডোপিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য মানে এখানে আমরা এই যে ইকুয়েশন পাচ্ছি, এই ইকুয়েশনে যদি আমি স্মল এনের জায়গায় এনআই স্কোয়ার বাই পি বসিয়ে দেই, তাহলে এনআই স্কোয়ার বাই পি ইজ ইকুয়াল টু এনডি, বা পিটাকে এদিক করলে পরে এনআই স্কোয়ার বাই এনডি ইজ ইকুয়াল টু পি। ঠিক আছে,
এখান থেকে আমরা পাবো পি ইকুয়াল টু ni স্কোয়ার বাই এন অ্যান্ড না এখান থেকে আমার এটা লাগবে না, এখান থেকে আমার লাগবে হচ্ছে যেটা সেটা হচ্ছে তোর পি পি না, আবার ভুল লিখছি, এন এন ইকুয়াল টু স্মল এন আই স্কোয়ার বাই পি। এই এনের এই জিনিসটাকে যদি আমি এই জায়গায় বসিয়ে দেই তাহলে আমি পেয়ে যাব কি পেয়ে যাব, তাহলে পেয়ে যাব হচ্ছে এই জিনিসটা, যে পি ইকুয়াল টু, তাহলে পেয়ে যাব পি ইকুয়াল টু এনআই স্কোয়ার বাই এনডি। ঠিক আছে, এই জিনিসটা পেয়ে যাবো বেসিক্যালি, এই জিনিসটা পেয়ে যাবো, এই ইকুয়েশনটা পেয়ে যাবো এন স্কোয়ার বাই এনডি। এখন এই জিনিসটা পেলাম ঠিকই, ঠিকই আছে, ভালো কথা পেলাম। তো পেলাম তো সুবিধা কী হলো? সুবিধা হলো ক্যালকুলেশন করতে নাম্বার অফ হোল। এখন আমি নাম্বার অফ হোলকে ক্যালকুলেট করতে পারবো। তার কারণ তার কারণ হচ্ছে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে পি এর যে ভ্যালু সেটা হচ্ছে 10⁻10, আর এন এর যে ভ্যালু সেটা হচ্ছে এখানে দেওয়া আছে 10⁻15 হবে এনের যে ভ্যালু, এনের যে ভ্যালু সেটা এখানে দেওয়া আছে 10⁻15 17, এনের যে ভ্যালু সেটা হচ্ছে 10⁻15 17, আর পি এর যে ভ্যালু সেটা হচ্ছে 10⁻10। সো এন আর পি এর দুটোর ভ্যালু দেওয়া আছে, অ্যান্ড এন এর ভ্যালুর সাথে এন ডির ভ্যালু সমান, আর পি এর ভ্যালুর সাথে এন এর ভ্যালু সমান। ঠিক আছে, সো কি বলছি আমি বলতে চাচ্ছি যে এই যে এখানে দেখতে পাচ্ছ পি এর ভ্যালুর সাথে এন এর ভ্যালু সমান, আবার উপরে দেখতে পাবে কোথাও একটা যে এন এর ভ্যালুর সাথে এন ডির ভ্যালু সমান হবে, এন এর ভ্যালুর সাথে এন ডির ভ্যালু সমান হবে। ঠিক আছে, সো যেই এন এর এই যে এখানে এন এর ভ্যালুর সাথে এন ডির ভ্যালু সমান হচ্ছে, পি এর ভ্যালুর সাথে এন এর ভ্যালু সমান হচ্ছে, অ্যান্ড এই দুটো থেকে আমি এটা লিখতে পারবো যে পি ইকুয়াল টু এনআই স্কোয়ার বাই এনডির মধ্যে এনআই এর জায়গায় পি এর এই ভ্যালুটা বসিয়ে দিব, এনডির জায়গায় এনের এই এনের ভ্যালুটা বসিয়ে দেবো, যে 10⁻15। সো উপরে থাকবে 10⁻10 তার হোল স্কোয়ার, এই 10⁻10 তার হোল স্কোয়ার, আর নিচে থাকবে 10⁻15, সরি এটা না, এই যে ওখানে যেটা ছিল একটু উপরে, এই যে 10⁻15 সেটা হবে, কোথায় যে চলে যায় এই যে এটা। সো এই 10⁻15টা থাকবে নিচে, মানে এরকমটা দাঁড়াবে 10⁻10 টু দি পাওয়ার স্কোয়ার ডিভাইডেড বাই 10⁻15। এখন 10⁻10 স্কোয়ারকে আমরা লিখতে পারি 10⁻20, নিচে আছে 15, যদি এটার ক্যালকুলেশন করি আসবে 10⁻5। ঠিক আছে, ঠিক আছে, এটাই আসবে 10⁻5 আসবে। অ্যান্ড এই জন্যই এখানে লিখেছি যে 10⁻5 টু 10⁻3 নাম্বার অফ অর্ডার অফ ম্যাগনিটিউডে হোল থাকবে, পি ফর হোল। ঠিক আছে, অর্ডার অফ ম্যাগনিটিউডের হোল থাকবে। সো হোল থাকবে কয়টা, এখানে যদি ক্যালকুলেশন করি হোল থাকবে হচ্ছে 10⁻5 থেকে 10⁻3 অর্ডার অফ ম্যাগনিটিউড, এই পরিমাণ হোল থাকবে। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াই ডু দ্য নাম্বার অফ হোলস গো ডাউন? হোয়াই ডু দ্য নাম্বার অফ হোলস গো ডাউন মানে নাম্বার অফ হোল নিচে এত নেমে গেল কিভাবে, মানে হোলগুলো গেলটা কোথায়? কেন এই কথা বলছি? এই কথা বলার যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে, কারণ এই জায়গাটায় দেখ তোরা, আগে হোলের সংখ্যা ছিল মোটামুটি 10⁻10, তারপরে ইন্ট্রিনসিকের ক্ষেত্রে হোলের সংখ্যা ছিল 10⁻10। যেই জিনিসটাকে আমি করলাম ডোপ, জিনিসটাতে হোলের সংখ্যা কী দিয়ে ডোপ করলাম? এন টাইপ দিয়ে, এটা মাথায় রাখিস, এন টাইপ দিয়ে ডোপ করাতে হোলের যে সংখ্যা সেটা হয়ে গেল 10⁻5 থেকে 10⁻3। সো এতগুলো হোল, কতগুলো হোল? মোটামুটি 10⁻5 থেকে 10⁻7 মতন হোল, গেলটা কোথায়? লাখ টাকার প্রশ্ন, ওইটাই এখানে জিজ্ঞাসা করছে, হোয়াই ডু দ্য নাম্বার অফ হোলস গো ডাউন? সো গেল কোথায়, ওটা এখন আমাকে খুঁজে বের করতে লাগবে, হোলগুলো কোথায় চলে গেল। দেখি কি বলছে অ্যান্সারে এখানে, বিকজ উই হ্যাভ at abundance of free electron and after doping this electron fill up those hole, so the number of hole becomes small. মানে বিকজ উই হ্যাভ অ্যাবান্ডেন্স অফ ফ্রি ইলেকট্রন, অ্যাবান্ডেন্স অফ ফ্রি ইলেকট্রন মানে কি বোঝাচ্ছে জানিস? যখন তুই সেমিকন্ডাক্টরটাকে এন টাইপ দিয়ে ডোপ করলি, তখন সেমিকন্ডাক্টরের মধ্যে তুই প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন ঢুকিয়ে দিলি, যে ফ্রি ইলেকট্রনের অ্যাবান্ডেন্স হয়ে গেল,
সেই অ্যাবান্ডেন্স মানে অতিরিক্ত হয়ে গেল। সেই অতিরিক্ত ফ্রি ইলেকট্রনগুলো ফিল আপ করবে, কাকে ফিল আপ করবে? সেই অতিরিক্ত ফ্রি ইলেকট্রনগুলো ফিল আপ করবে ওই হোলগুলোকে, যে কারণে এতগুলো ফ্রি ইলেকট্রন এত হোলগুলোকে ফিল আপ করার জন্য দ্য নাম্বার অফ হোলস বিকাম স্মল। দ্য নাম্বার অফ হোল বিকাম স্মল মানে অতিরিক্ত অ্যাবান্ডেন্স অফ ফ্রি ইলেকট্রন ফিল আপ দ্য হোল মেকিং দ্য নাম্বার স্মল। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এখন এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা এখানে লিখিনি, ব্যাপারটা কি জানিস? ব্যাপারটা হচ্ছে যদি সত্যি ইলেকট্রনগুলো গিয়ে হোলকে যদি মারতে যায় এবং মাইরেও ফেলে, আলটিমেটলি মারা মানে কি রিকম্বিনেশনের কথা হচ্ছে, ইলেকট্রন হোলে গিয়ে রিকম্বাইন হয়ে যদি যায় তাহলে হোলটাও ক্যান্সেল আউট হচ্ছে, ইলেকট্রনটাও ক্যান্সেল আউট হচ্ছে, হোলেরও নাম্বার কমছে, ইলেকট্রনেরও নাম্বার কমছে। তাহলে যদি সত্যি এমনটাই হয়ে থাকে তাহলে এখানে এটা কেন বলছে যে হোয়াই ডু দ্য নাম্বার অফ হোল গো ডাউন? লিখতে হইতো হোয়াই ডু দ্য নাম্বার অফ হোল অ্যান ইলেকট্রন গো ডাউন। সেটা লিখছি না, তার একটা কারণ হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন আর নাম্বার অফ হোলের মধ্যে অর্ডার অফ ম্যাগনিটিউডের ফারাকটা দেখাবার। আরেকবার দেখিয়ে দিই, একবার দেখিয়েছি। এখানে নাম্বার অফ হোল 10⁵ থেকে 10⁵, আর নাম্বার অফ ইলেকট্রন আবার দেখাচ্ছি 10⁵ কত ছিল, 10⁵ থেকে 17। তো কোথায় 10⁵ থেকে 17 ফ্রি ইলেকট্রন আছে আর কোথায় 10⁵ থেকে 3 হোল আছে? সো 10⁵ থেকে 3 হোলকে যদি কেউ ও ও সরি একটু ভুল বলে ফেললাম। 10⁵ থেকে 3 হোল আছে ঠিকই। এটা কখন আছে? এটা হোলের সংখ্যাটা কমার পরে। হোলের সংখ্যাটা যখন নিচে নামলো, কমলো, কমে কত কমলো? কমার পর থাকলো 10⁵ থেকে 10⁵ নাম্বার অফ হোল, কমে গিয়ে এতটা পরিমাণ হোল বাঁচলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে কমে গেল কিভাবে? আর কমলো কমে গেল ওইভাবে যে ইলেকট্রনটা হোলে গিয়ে রিকম্বাইন হয়ে গেছে। এটা হচ্ছে হোল, এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন হোলে গিয়ে রিকম্বাইন হয়ে গিয়ে হোলকেও মারছে, নিজেও মরছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে তোর এই ইলেকট্রনও তো মরলো, তাহলে ইলেকট্রনের সংখ্যাটা কমলো না কেন? হোলের সংখ্যাটা শুধু কেন কমলো? এটার এক্সপ্লেনেশন হচ্ছে এইখানে। এই যে হোলের সংখ্যা শুরুতে কমার আগে কত ছিল? 10⁻10। আর ইলেকট্রনের সংখ্যা কমার আগে কত ছিল? ইলেকট্রনের সংখ্যা কমার আগে ছিল 10⁻15 থেকে 17। 10⁻15 থেকে 17, ঠিক আছে? সো ইলেকট্রনের সংখ্যা ছিল 10⁻15 থেকে 17, আর হোলের সংখ্যা কমার আগে ছিল 10⁻10। 10⁻10 আর 10⁻15 থেকে 17-এর মধ্যে যে ফারাকটা তোদের অনেকবার বলেছি, একটা বিরাট বড় ফারাক আছে। মনে হচ্ছে ফারাকটা বড় না, বাট বিরাট বড় ফারাক আছে। সেই ফারাকের জন্য এইখানে, সেই ফারাকের জন্য কি হয়? সেই ফারাকের জন্য যখন ইলেকট্রনগুলো গিয়ে হোলে কোলাইড করে, তখন কোলাইড করলে বেসিক্যালি রিকম্বাইন হয়, তখন ইলেকট্রন আর হোল দুইজনই মারা যায়, মানে দুইজনই ক্যান্সেল আউট হয় ঠিকই, কিন্তু ইলেকট্রনের নাম্বারটা এতটাই বেশি আর হোলের নাম্বারটা এতটাই কম যে এখান থেকে যতগুলো ইলেকট্রন গিয়ে হোলকে অ্যাটাক করুক না কেন, ইলেকট্রনের নাম্বারটা এতটা বেশি হওয়ার জন্য সেটা ইলেকট্রনের নাম্বারকে এফেক্ট করে না। ইলেকট্রনের নাম্বার মানে কোনটা? এই যে এনডি, এই এনডিটাকে এফেক্ট করে না। নাম্বার অফ ডোনার বা নাম্বার অফ ডোনার অ্যাটম অ্যান্ড একটা ডোনার অ্যাটম সমান সমান একটা ফ্রি ইলেকট্রন, মানে ফসফরাসের ক্ষেত্রে তো তাই। সো যেহেতু যেহেতু নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মানে ইলেকট্রনের নাম্বারটা এতটাই বেশি যে তোর হোলকে গিয়ে অ্যাটাক করে, হোলকে যদি রিকম্বাইন হয়ে হোলটাকে যদি মেরেও ফেলে, কীভাবে মেরে ফেলে? রিকম্বাইন হয়ে, মাথায় রাখতে লাগবে রিকম্বাইন কথাটা। যদি রিকম্বাইন হয়ে হোলকে মেরেও ফেলে, তাও ইলেকট্রনের নাম্বারটা বেশি হওয়ার জন্য সেটা ইফেক্ট করবে না, ইলেকট্রনের নাম্বারকে এফেক্ট করবে না। কিন্তু যেহেতু হোলের নাম্বারটা কম, কিন্তু যেহেতু হোলের এই নাম্বারটা কম 10⁻10-এ আছে, তাই হোলকে যদি মারে তাহলে হোলের নাম্বারটা কিন্তু ইফেক্ট হবে। কিন্তু ইলেকট্রন মরলে পরে ইলেকট্রনের নাম্বারটা ইফেক্ট হবে না, কারণ ইলেকট্রনের নাম্বারটা বেশি। হোল মরলে পরে হোলকে ইফেক্ট হবে কারণ হোলের নাম্বারটা কম। সো এটা মাথায় রাখতে লাগবে, ঠিক আছে? এর জন্যই প্রশ্নটা এইভাবে লেখা যে হোয়াই ডু দ্য নাম্বার অফ হোল গো ডাউন? নাম্বার অফ ইলেকট্রনও যতটা পরিমাণ হোল কমছে ততটা পরিমাণ ইলেকট্রনও কিন্তু কমছে। এটা কিন্তু সত্যি, শুধুমাত্র হোল কমছে তা না, হোলও কমছে, ইলেকট্রনও কমছে। কিন্তু ইলেকট্রনটা যে 10⁻15-এর রেঞ্জে আছে, সেটা 10⁻10-এর এই রেঞ্জ থেকে এতটাই বেশি যে আমরা ওটাকে ওভারলুক করে দিচ্ছি যে কোনটুকু আর ইলেকট্রন মরছে, কিছু ইলেকট্রনই বা মরছে। কিন্তু হোল যেহেতু অলরেডি 10⁻10-এর মতন এত স্মল নাম্বারে আছে, তাই হোল যখন মরে তখন সেটা এফেক্ট হয়। আর এফেক্ট হয় দেখেই কোশ্চেনটা এইভাবে লেখা, হোয়াই ডু দ্য নাম্বার অফ হোলস গো ডাউন, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ব্যাপার। যাওয়া যাক নেক্সট পার্টে। নেক্সট পেজে কি বলছে? নেক্সট পেজে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা বোঝা যাক। বলছে অ্যাড 10⁻15 p atoms
2s সিলিকন ব্লক, এটা হচ্ছে 1 cc সিলিকন, 1 cc কে 1 সেন্টিমিটার কিউবও লেখা যায়, সবসময় মাথায় রাখবি 1 সেমি কিউবকেই 1 cc বলে, ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার। সো 1 কিউবিক সেন্টিমিটার এই সিলিকনে 10⁻15 নাম্বার অফ ফোটন ফসফরাস ঢোকানো হয়েছে, পি ফর ফসফরাস, যেটা এটাকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর বানিয়েছে। কি বানিয়েছে? এন টাইপ সেমিকন্ডাক্টর বানিয়েছে। ব্যাপারটা হচ্ছে 10⁻15ই কেন? কারণ আমি আবারও বলছি 10⁻15 একটা জেনারেল টার্ম, এই টার্ম মানে এতটা দিয়েই এটাকে ডোপ করা হয়, চিরকালীন হয়ে আসছে। এটার উপরে আর কোশ্চেন করে লাভ নেই, সায়েন্টিস্টদের গিয়ে কোশ্চেন করা প্রয়োজন, কেন এরকমটা করা হয়, কেন কম বেশি করা হয় না, তার উত্তর আমার কাছে নেই। দেন তাহলে যদি ইকুয়েশনটা করি তাহলে কি দাঁড়াচ্ছে, নাম্বার অফ ইলেকট্রন, যেটা কিনা একটা একটা ফসফরাস থেকে একটা করে ইলেকট্রন আসছে, একটা ফসফরাস থেকে একটা করে ইলেকট্রন আসছে। সো নাম্বার অফ ইলেকট্রন ইজ 10⁻15 এনডি দ্বারা ডিনোট করা হয়, আর যার ইউনিট হচ্ছে পার সিসি, ঠিক আছে, পার সিসি। এনডি পার সিসি না, এনডি হচ্ছে ভ্যালু, ইউনিট হচ্ছে পার সিসি, সিসি টু দি পাওয়ার -1 এরকম টাইপের, বা বলতে পারি CM⁻³ সো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেন ফিরে আসা যাক নাম্বার অফ হোলে। সো নাম্বার অফ ইলেকট্রন তো গেল 10⁻15, নাম্বার অফ হোলের যে ইকুয়েশনটা ছিল ni²/nd, যেখানে ni² ছিল কি 10⁻10, তার আবার স্কোয়ার। সো 10⁻10 তার স্কোয়ার 10⁻20 হয়, অ্যান্ড দেন 10⁻15 যেটা এনডির ভ্যালু, এই যে এখানে এই যে 10⁻15, তো যদি ডিভাইড করি তো 10⁵। সো নাম্বার অফ হোল আফটার অল অফ দিস থিং বিকাম 10⁵, ঠিক আছে। আর বাকি 10⁵, তার মানে 10⁵ আগে ছিল 10⁻10, আগে ছিল 10⁻10 ইন্ট্রিনসিকের ক্ষেত্রে, তারপর কি হলো, আগে ছিল 10⁻10 ইন্ট্রিনসিকের ক্ষেত্রে, তারপরে কি হলো, তারপরে হচ্ছে কি ডোপিং হলো, ডোপিং হওয়ার পরে কমে হলো 10⁵, তার মানে 10⁵ নাম্বার অফ হোলস গেল আউট হয়ে, কীভাবে আউট হলো, 10⁵ নাম্বার অফ ইলেকট্রন তার সাথে কম্বাইন হয়ে গিয়ে 10⁵ নাম্বার অফ ইলেকট্রন তার সাথে কম্বাইন হয়ে গিয়ে 10⁵ নাম্বার অফ হোলকে মেরে ফেললো, ঠিক আছে। সো 10⁵ নাম্বার অফ ইলেকট্রনও কমলো, 10⁵ নাম্বার অফ হোলও কমলো, কিন্তু যেহেতু নাম্বার অফ ইলেকট্রন এতটাই বেশি, এতটাই বেশি যে সেখান থেকে 10⁵ কমে গেলে পরে কিছুই যায় আসে না। 10⁻15 থেকে যদি 10⁵ মাইনাস করিস কত হয়, 10⁻10 হয় কি? 10⁻10 হয় না ভাই। 10⁻10 তখন হবে যখন সেটাকে মাইনাস না করে ডিভিশন দিবি, ঠিক আছে। যখন তুই এটাকে ডিভিশন দিচ্ছিস না, মাইনাস করছিস, তখন সেটা 10⁻10 হচ্ছে না, মানে এতটাও কমছে না। কমলে ম্যাক্সিমাম কমে কত হবে, ওই আর কি 10⁻, খুব জোর 10⁻14ও হয়তো নামবে না, এরকম ব্যাপার হবে। সো ব্যাপারটা বুঝতে পারছিস, 10⁵ নাম্বার অফ ইলেকট্রন এই 10⁻15 নাম্বার অফ ইলেকট্রন থেকে কমবে ঠিকই, কিন্তু 10⁻15 নাম্বার অফ ইলেকট্রন এতটাই বড় নাম্বার যে কমলে পরেও কিছু যায় আসে না এর, বুঝতে পারছিস। এর জন্যই হচ্ছে আমরা শুধু বলি যে নাম্বার অফ হোলটাই কমলো, নাম্বার অফ ইলেকট্রনটা কমলো না, আদতে কিন্তু কমছে দুইটাই। এই হচ্ছে বিষয়, চলো এগোনো যাক। হ্যাঁ, এখানে খুব সুন্দর করে লেখা, কি লেখা, এই যে এন, এখানে এন হচ্ছে মেজরিটি কেরিয়ার, পি হচ্ছে মাইনরিটি কেরিয়ার, ক্যান ক্লিয়ারলি সি দ্য ডিফারেন্স অফ দ্য অর্ডার অফ ম্যাগনিটিউড। মানে তোরা হয়তো জানিস যে মেজরিটি কেরিয়ার কোনটা, মাইনরিটি কেরিয়ার কোনটা, না জানলে আরেকবার বলে দিই। যে কেরিয়ারটা বেশি পরিমাণে থাকবে সেই কেরিয়ারটা মেজরিটি কেরিয়ার, যে কেরিয়ারটা কম পরিমাণে থাকবে সেই কেরিয়ারটা মাইনরিটি কেরিয়ার। বেশি পরিমাণে ঠিক কত বেশি পরিমাণে আছে, 10⁻15 ম্যাগনিটিউডে আছে। কম করে মানে কত কম করে আছে, 10⁵ ম্যাগনিটিউডে আছে। আর আবারও বলছি 10⁻15 আর 10⁵ মধ্যে আকাশ পাতালের ফারাক আছে, ক্যালকুলেটর দিয়েও সেটা মাপতে পারবি না। সো চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে 5 আর 15 10-এর ফারাক, ওই 10 যে কত বড় 10 সেটা তোরা না অঙ্ক করলে বুঝতে পারবি না। যাই হোক, তো এরকম ফারাক থাকে মাইনরিটি আর মেজরিটি কেরিয়ারের মাঝখানে। নেক্সট যাওয়া যাক, নেক্সট আরেকটা কোশ্চেন আসে খুব সুন্দর, ক্যান হোল বিকাম মেজরিটি কেরিয়ার? ক্যান হোল বিকাম মেজরিটি কেরিয়ার? অফকোর্স ইট ক্যান। হাউ ইট ক্যান? The simple answer is by doping the silicon with boron. Boron lacks an electron, hence making a hole in the lattice when replaced on the place of silicon. সো সিলিকনের জায়গায় যখন আমরা বোরনকে ঢোকাচ্ছি এই জায়গাটাতে, বোরনের একটা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন কম আছে কীভাবে বুঝলাম, সে একটা বন্ড করছে ঠিক আছে, একটা বন্ড, আরেকটা বন্ড করছে ঠিক আছে, আরেকটা বন্ড করছে ঠিক আছে, তার 3টা ইলেকট্রন দিয়ে সে 3 দিকে বন্ড করে ফেলছে, কিন্তু তার একটা ইলেকট্রন আছে কম। সো এই জায়গাটাতে দেখ, এই জায়গাটাতে জুম হ, জুম হ, জুম হ ভাই, আর জুম হচ্ছে না, যাই হোক।
সো এই জায়গাটাতে দেখ, এই জায়গাটাতে একটা দাগ দেখছিস, এই একটা দাগের যে একটা ইলেকট্রন সেটা এই সিলিকন, ঠিক আছে? এই সিলিকন তার একটা ইলেকট্রন দিয়ে বোরনের সাথে বন্ড করার চেষ্টা করছে, বাট বোরনের কাছে যেহেতু তিনটেই ইলেকট্রন ছিল, যেটা 1 2 3 জায়গায় দিয়ে বসে আছে, তার জন্য সেই জায়গাটাতে ইলেকট্রন না দিতে পারার কারণে একটা হোল ক্রিয়েট হয়েছে। দ্য হোল গট ক্রিয়েটেড ইনসাইড দ্য ল্যাটিস বিকজ বোরন ল্যাক্স অ্যান ইলেকট্রন হুইচ মেক্স দিস হোল ইন দ্য ল্যাটিস, ওকে, লাইক দ্যাট। অ্যান্ড গেল হোলের কনসেপ্টটাও গেল, কীভাবে হোল তৈরি করা যায় ল্যাটিসের মাঝখানে বোরনের দ্বারা। বোরন বা যে কোনো পেন্টাভ্যালেন্ট টেট্রাভ্যালেন্ট যে কোনো বোরন বা যে কোনো টেট্রাভ্যালেন্ট ডোপ্যান্ট দিয়ে করা যাবে। টেট্রাভ্যালেন্ট মানে যার ভ্যালেন্স ইলেকট্রনে 3টে ইলেকট্রন আছে, ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন আছে। কি বলছে এখানে, ইফ উই অ্যাড এন এ এক্সেপ্টার, হ্যাঁ ভালো কথা। এখানে এন এ যে কথাটা, এন ডি তো পড়েছিস, ডি ফর ডোনার আর এ ফর এক্সেপ্টার। এন ডি হচ্ছে দ্য কনসেন্ট্রেশন অফ ডোনার ডোপেন্ট। ডোনার ডোপেন্ট মানে যে ডোপেন্ট ডোনার ইলেকট্রন থাকবে। আর এন এ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এক্সেপ্টেড ডোপেন্ট। এক্সেপ্টার মানে যে ইলেকট্রন একসেপ্ট করতে পারবে, ঠিক আছে? যেহেতু এখানে বোরনের কথা হচ্ছে যে ইলেকট্রন একসেপ্ট করতে পারে, তাই তাকে এন এ দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এক্সেপ্টার, ঠিক আছে? বোরন অ্যাটমস পার সিসি, ইফ উই অ্যাড এন এ এক্সেপ্টার বোরন, এন এ হচ্ছে একটা নাম্বার, একটা র্যান্ডম নাম্বার ধরে নিচ্ছি, দিস নাম্বার অফ বোরন অ্যাটমস পার সিসি, দেন এন এ হোলস হেন্স। সো মানে বেসিক্যালি একটা বোরন থেকে একটা করে হোল হচ্ছে 1b, 1b বেসিক্যালি 1h দিচ্ছে, মানে একটা বোরন থেকে একটা করে হোল দিচ্ছে। তাই এন এ নাম্বার অফ বোরনকে যদি তুই অ্যাড করিস, এন এ নাম্বার অফ হোল পাবি। কি বললাম, এন এ নাম্বার বোরনকে অ্যাড করলে এন এ নাম্বার হোল পাবি, বিকজ 1 বোরন ইকুয়াল টু 1 হোল। এই হচ্ছে ব্যাপার, একদম পাতি 1 আর 1 11 অঙ্ক, আর কিছু না। সো এখানে সুন্দর করে ক্যালকুলেশন দেওয়া আছে, পি ইকুয়াল টু এন এ নাম্বার অফ হোল, পি হচ্ছে নাম্বার অফ হোল আর এন এ হচ্ছে নাম্বার অফ বোরন, ঠিক আছে? এই পি হচ্ছে নাম্বার অফ হোল, এন এ হচ্ছে নাম্বার অফ বোরন, যে দুটো সমান এখানে, ঠিক আছে? আর এখানে আবার আমাদের জনপ্রিয় মাস অ্যাকশন ল যেটা সবসময় খাটে, ইন্ট্রিনসিকে খাটে, এক্সট্রিনসিকে খাটে, এন টাইপে খাটে, পি টাইপে খাটে, যে কোনো জায়গায় খাটে। সেই মাস অ্যাকশন ল থেকে আবারও আমি একটা ফর্ম পাবো, এই যে এই জিনিসটা পাবো, এই জিনিসটা, ঠিক আছে? তো এখানে এন হচ্ছে কি এর তোর নাম্বার অফ ইলেকট্রন, মানে কি বলে ওটাকে, ইলেকট্রন ডেন্সিটি, চার্জ, ইলেকট্রন ডেন্সিটি। আর পি টাইপ ডোপিংয়ের ক্ষেত্রে, এটা তো পি টাইপ ডোপিং হচ্ছে যেখানে আমরা বোরনকে দিয়ে ডোপ করছি, পি টাইপ ডোপ। এই পি টাইপ ডোপের ক্ষেত্রে হোল হচ্ছে মেজরিটি, কি বললাম, হোল হচ্ছে মেজরিটি, ঠিক আছে? হোল হচ্ছে মেজরিটি, আর ইলেকট্রন যে জিনিসটা, ইলেকট্রন হচ্ছে মাইনরিটি। হোল হচ্ছে মেজরিটি, ইলেকট্রন হচ্ছে মাইনরিটি পি টাইপের ক্ষেত্রে। আর এই পি টাইপের ক্ষেত্রে হোক, এন টাইপের ক্ষেত্রে হোক, সব জায়গাতেই মাস অ্যাকশন লটা খাটে। মাস অ্যাকশন ল থেকে আমরা এই জিনিসটা পাই, এই জিনিসটা সাধারণত আমরা চাই, তার কারণ হচ্ছে মেজরিটি তো আমরা জানি যে যতটা আমরা ডোপিং করবো ততটা তার মেজরিটি চার্জ ক্যারিয়ার হবে, কিন্তু তার যে মাইনরিটি চার্জ ক্যারিয়ারটা, সেই মাইনরিটি চার্জ ক্যারিয়ারটা নির্ভর করে মাস অ্যাকশন লর থেকে প্রাপ্ত এই ফর্মুলাটার উপরে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা থেকে আমি তোর ইসেটা পেয়ে যাব বেসিক্যালি ক্যালকুলেশন করলে পরে, দ্য নাম্বার অফ মাইনরিটি চার্জ ক্যারিয়ার। আর যদি নাম্বার সব সেমই থাকে তাহলে এই ক্ষেত্রেও আমরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার ওই 10⁵ অর্ডার অফ ম্যাগনিটিউডে পাবো, ঠিক আছে? যাই হোক, সে ইম্পর্টেন্ট না। হোয়াট হ্যাপেন্স টু এন অ্যান্ড পি টাইপ সিলিকন অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস? তো টেম্পারেচার যখন বাড়ে তখন এন আর পি টাইপ সিলিকনের কীরকম কী পরিবর্তন আসে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। বেশি ব্লার করে দিলাম, তাই না? যাই হোক, তো যখন হোয়াট হ্যাপেন্স টু এন অ্যান্ড পি টাইপ সিলিকন হোয়েন টেম্পারেচার ইনক্রিজেস, টেম্পারেচার বাড়লে পরে এন আর পি টাইপ সিলিকনের মধ্যে কীরকম কী চেঞ্জেস আসে সেটা হচ্ছে প্রশ্ন। সো দেখা যাক কীরকম কী চেঞ্জেস আসে। হ্যাঁ, কেস ওয়ান বলছে ফর এন টাইপ ডোপড সিলিকন, ফর এন টাইপ মানে যেখানে আমরা ফসফরাস ইউজ করবো। কি ইউজ করবো? ফসফরাস ইউজ করবো। কেন ইউজ করবো? নেগেটিভ বানানোর জন্য, কারণ ফসফরাসের একটা এক্সট্রা ইলেকট্রন থাকে। এন টাইপ বলছে, নেগেটিভ টাইপের জন্য আমরা ফসফরাস ইউজ করবো। কনফিউজ হলে চলবে না, ফসফরাসের এই পিটা ফসফরাসের পি, আর এই এনটা হচ্ছে নেগেটিভের এন, ঠিক আছে? তো কনফিউজ হলে চলবে না। লেটস এনজয় দ্য ম্যাথ হেয়ার। স্মল এন বেসিক্যালি কি, স্মল এন এগেইন, স্মল এন হচ্ছে নাম্বার অফ তোর ফ্রি ইলেকট্রন। এন টাইপের ক্ষেত্রে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনটা কিসের সাথে সমান হয়? ডোপেন্টের সাথে, কতটা ডোপেন্ট আছে। অ্যান্ড টিপিক্যালি ডোপেন্টের ভ্যালুটা ওই আর কি 10⁻15 মতন কিছু একটা হয়। সো 10⁻15 ধরে রাখি আপাতত। অ্যান্ড এখানে যে হোলের যে সেটা, হোলেরটা আমরা কোনখান থেকে পাই? হোলেরটা আমরা পাই হচ্ছে ওই ইকুয়েশন থেকে, মাস সেকশন লয়ের ইকুয়েশনটা থেকে হোলটা আমরা পাই। অ্যান্ড যখন আমরা এটাকে গ্রাফের প্লট করব তখন দেখ ব্যাপারটা কি হচ্ছে। নর্মালি ইন্ট্রিনসিকের কথা হচ্ছে না এখানে, এন টাইপ ডোপ নিয়ে কথা বলা হচ্ছে। এই যে এখানে এন টাইপ ডোপ নিয়ে কথা বলা হচ্ছে, নো ইন্ট্রিনসিক।
সো এন টাইপ ডোপড সিলিকনের ক্ষেত্রেও যখন টেম্পারেচারটা বাড়ছে এদিকে এদিকে গিয়ে টেম্পারেচারটা যখন বাড়ছে, এই যে কেরিয়ার কনসেন্ট্রেশনটা ইন্ট্রিনসিকের কেরিয়ার কনসেন্ট্রেশনটা এরকম এরকম করে এক্সপোনেনশিয়ালি বাড়ছে, ঠিক আছে? সো আবার একটু স্পষ্ট করে বোঝাই, এই যে গ্রাফ যেটা দেখছিস এই গ্রাফটা হচ্ছে তোর ইন্ট্রিনসিকের গ্রাফ। কথা আমরা অঙ্ক করছি এন টাইপ ডোপড সিলিকনে, ঠিক আছে? কিন্তু এন টাইপ ডোপিংয়ের আগে সিলিকন তো সিলিকন, সে তো সিলিকনের নেচার ভুলে যেতে পারে না। তো সিলিকনের নেচার ছিল এরকম, এটা হচ্ছে তোর ইন্ট্রিনসিক সিলিকনের নেচার, যেখানে টেম্পারেচার বাড়লে তার এনআই এর যে ভ্যালুটা সেটা কিরকম এক্সপোনেনশিয়ালি বাড়ছে, ঠিক আছে? আর এনডি তো এইখানে এখন হচ্ছে কি আমরা এন টাইপ সিলিকনের সরি হ্যাঁ এন টাইপ সিলিকন এন টাইপ ডোপড সিলিকনের এই ক্যারেক্টারিস্টিকটা পাবো, যেখানে টেম্পারেচারের সাথে সাথে ইলেকট্রন আর হোলের কীরকম চেঞ্জ আসতেছে, ঠিক আছে? তো এই গ্রাফটা কেন দরকার ছিল? এই গ্রাফটা দরকার ছিল এই গ্রাফটাকে প্লট করার জন্য, এই গ্রাফটা দরকার ছিল। এটা ইন্ট্রিনসিকের গ্রাফ, এটা কিন্তু ইন্ট্রিনসিকের গ্রাফ, এটা হচ্ছে তোর এক্সট্রিনসিক এন টাইপ ডোপড সিলিকনের গ্রাফ, ঠিক আছে? সো যাই হোক, অ্যান্ড এই গ্রাফ থেকে এই গ্রাফ কীভাবে আসছে বুঝতে হবে ব্যাপারটা, যে এন জিনিসটা তো কনস্ট্যান্ট, এন জিনিসটা এনডির সাথে কনস্ট্যান্ট। সো যে কারণে এই যে এন যে জিনিসটা এই জিনিসটাতে স্ট্রেট লাইন আসছে মানে উইথ টেম্পারেচার টি দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ভ্যালু অফ স্মল এন, বিকজ দ্য ভ্যালু অফ স্মল এন ইজ কনস্ট্যান্ট অ্যাট এনডি, এনডি ইজ নাম্বার অফ ডোনার অ্যাটম। সো value of n is constant at the number of donor atom for which as the temperature changes the value of nd becomes still giving a straight line, okay? But when it comes to p the p depends heavily on the number ni, and the number ni gives a exponential curve, that gives a upwards exponential curve with the temperature t, and as the relation says the p is equal to as the relation says the p is equal to ni square, so it's exponential, this should be more exponential, okay? Ni square divided by p, as this increases this will more increase, okay? So if this is temperature at 0 and this is temperature at 22, suppose, so if this is temperature 2, this is 22, then this would be more exponential, মানে এটা আরো বেশি এক্সপোনেনশিয়াল হবে এটার তুলনায়। তার কারণ এখানে তো এনআইটা নর্মালে আছে, ঠিক আছে? নর্মালে এরকম এক্সপোনেনশিয়াল ক্যারেক্টারিস্টিক দিচ্ছে, আর এইখানে পি এর সাথে যে ইকুয়েশনটা আছে এই জায়গাটাতে যে পি এর সাথে ইকুয়েশনটা আছে, এখানে তো এনআইটা স্কোয়ারে আছে। তো এনআইটা স্কোয়ারে থাকার কারণে এই যে এক্সপোনেনশিয়াল কার্ভ এখানে আরো বেশি এক্সপোনেনশিয়াল হবে, ঠিক আছে? এইভাবে বুঝতে হবে বিষয়গুলোকে। সো এনটা কনস্ট্যান্টই থাকছে, বিকজ এন ইজ ইকুয়াল টু এনডি কনস্ট্যান্ট, আর পি যে জিনিসটা নাম্বার অফ হোল উইল গেট much more exponentially increased, because in the intrinsic part the ni gets exponentially increased, and in this particular figure the ni is squared, okay? Due to the squared, this exponential part would be much more কি বলে ওটাকে, এটা আরো আরো বেশি পরিমাণে এক্সপোনেনশিয়াল হবে, আরো বেশি পরিমাণে এরকম বেঁকা হবে, খাড়া হবে। যাই হোক, লেটস মুভ অন, ডোন্ট ওয়েস্ট টাইম হিয়ার। সো হুম কি বলছে এখানে তারপরে, ইয়েস এক্সটার্নাল টেম্পারেচার উইল কজ মোর ইলেকট্রন ওকে টু গেট এক্সাইটেড অ্যান্ড জাম্প টু দ্য কন্ডাকশন ব্যান্ড, বাট দ্য ম্যাগনিটিউড ইজ অলমোস্ট নেগলিজিবল রিলেটিভ টু এনডি। সো ব্যাপারটা হচ্ছে, যখন আমরা টেম্পারেচারটা বাড়াচ্ছি, ঠিক আছে, যখন আমরা টেম্পারেচারটা বাড়াচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যখন আমরা টেম্পারেচারটাকে বাড়াচ্ছি, এখানে টেম্পারেচারটাকে যখন বাড়াচ্ছি, তখন কি হবে, ল্যাটিস যে থাকবে সিলিকনের ল্যাটিসের যে ইলেকট্রনগুলো থাকবে, ইলেকট্রনগুলোর টেম্পারেচার বাড়বে, ইলেকট্রনগুলো ছুটোছুটি শুরু করবে, ছুটোছুটি শুরু করলে ল্যাটিসের মধ্যে থাকা অন্যান্য ইলেকট্রনকে ধাক্কা মারবে, আর ইলেকট্রনের নাম্বার বাড়বে। কিন্তু আমরা অলরেডি ইলেকট্রনের নাম্বার এতটা বেশি পরিমাণে নিয়ে রেখেছি, এখানটাতে এতটা বেশি পরিমাণে নিয়ে রেখেছি যে তোর ওই যে হিটিংয়ের জন্য যে ইলেকট্রনটা বেরোবে কক্ষপথ থেকে জাম্প করে, সেই ইলেকট্রনটার নাম্বার এতটাই ছোট এর তুলনায়, যে সেটাকে আমরা কনসিডারই করবো না, আর অলমোস্ট একটা স্ট্রেট লাইন পাবো, ঠিক আছে? পাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মজার বিষয়টা হচ্ছে যে
ইলেকট্রন কিন্তু বেরোচ্ছে, ল্যাটিস এটা ল্যাটিস, এই ল্যাটিসের ইলেকট্রনগুলো আছে সাজানো সুন্দর করে, হিটিংয়ের জন্য ইলেকট্রন বেরোচ্ছে ঠিকই, বাট বেরোনোর নাম্বারটা, এই যে নাম্বার, এই নাম্বারের থেকে অনেকটা কম হওয়ার জন্য আমরা কনসিডার করব না, কিন্তু বেরোনোর সময় সে হোল তো ক্রিয়েট করছে, অ্যান্ড হোলের নাম্বারটা, এই যে নাম্বার, এই নাম্বারের থেকে কিন্তু খুব একটা বেশি ফারাক না, যে কারণে আমরা হোলের নাম্বারকে কনসিডার করব, ইলেকট্রনের নাম্বারকে কনসিডার করবো না, বুঝতে পারলি? যখন সে হিটিংয়ের জন্য, ডিউ টু দ্য হিট টেম্পারেচার, হোয়েন ইলেকট্রন gets released from the covalent bond, it creates a electron here and a hole here, but we will not count the electron because the number of electron is much bigger here, almost 10 to the power 15. সো এতটাই বড় নাম্বার যে আমরা ইলেকট্রনটাকে আর কাউন্ট করব না, বাট যে হোলটা সে ক্রিয়েট করেছিল এখানে, সেই হোলটাকে আমি কাউন্ট করব, বিকজ হোলের যে নাম্বারটা সেটা এখানে এই নাম্বারটার থেকে খুব একটা বেশি বড় না, যে কারণে আমরা হোলকে কাউন্ট করছি বাট ইলেকট্রনকে কাউন্ট করছি না। অ্যান্ড এই কারণটাতেই আমাদের গ্রাফের যে নেচারটা এরকম আসছে, যেখানে এনটা অলমোস্ট স্ট্রেট লাইন আর পিটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ব্যাপার এখানের। চলো মুভ অন করা যাক, কারণ সময় বেশি নেই, 35 মিনিট অলরেডি হয়ে গেছে। হুম ফর পি টাইপ, তো আমাদের কোশ্চেনটা কি ছিল আবার একটু রিকল করি, কারণ অনেক বক করলাম। কোশ্চেনটা ছিল হোয়াট হ্যাপেন্ড টু দ্য এন টাইপ অ্যান্ড পি টাইপ সিলিকন অ্যাজ টেম্পারেচার ইনক্রিজেস, মানে কি হয় এন টাইপ আর পি টাইপ সিলিকনে যখন টেম্পারেচার বাড়ে। সো যখন টেম্পারেচার বাড়ে তখন এন টাইপে কী হয় সেটা তো এক্সপ্লেনই করে দিলাম, ফর এন টাইপ সেমিকন্ডাক্টর এই এত কিছু হয়, আমাদের এত কিছু হয়, ঠিক আছে? কিন্তু পি টাইপে কী হয় এখন সেটা এক্সপ্লেন করব। সো ফর পি টাইপ ডোপড সিলিকন, পি টাইপের ক্ষেত্রে যে পি জিনিসটা, সেই পি জিনিসটা এন এর সমান হয়। আবারও বলছি, এ ফর এক্সেপ্টার, সো এন এ ইজ দ্য ডেন্সিটি অফ এক্সেপ্টার ডোপেন্ট, ওকে? তো পি নাম্বার অফ হোল কনসেন্ট্রেশন, পি হচ্ছে হোল কনসেন্ট্রেশন, এন এ হচ্ছে কতগুলো আমি বোরন ঢুকিয়েছি তার সংখ্যা, দুটো সমান সমান হয়, আর এন এর ভ্যালু বেরোয় মাস অ্যাকশন ল থেকে প্রাপ্ত ওই ইকুয়েশনটার দ্বারা, ঠিক আছে? সব সিম্পল। সো আমি এইভাবে বলতে পারি যে এই যে পি এর ভ্যালুটা, এটা হবে কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্ট হচ্ছে কারণ এটা এতটাই বড় যে এটাকে নাড়াচাড়া করলে কিছু কারো যায় আসে না, কিছু কারো যায় না আসার কারণে এটা হয়ে যায় কনস্ট্যান্ট। বাট এন এর যে ভ্যালুটা সেটা এগেন ছোট ভ্যালু এই ক্ষেত্রে, কারণ এটা মাইনরিটি হয়ে গেছে, এই এখন মাইনরিটি হয়ে গেছে, পি হয়ে গেছে মেজরিটি, পি এর ভ্যালু যায় আসে না দেখে পি হয়ে গেছে কনস্ট্যান্ট, এন এর ভ্যালু হয়ে গেছে ছোট, মাইনরিটি হওয়ার কারণে যায় আসে দেখে হয়ে গেছে এক্সপোনেনশিয়াল কার্ভ, ঠিক আছে? আমি আর ভাষায় এক্সপ্লেন করলাম না, জাস্ট বুঝিয়ে দিলাম। বাকিটা তোরা লেখা আছে সুন্দর করে পড়ে নিস, নাম্বার পেয়ে যাবি। নেক্সট মুভ অন করা যাক। ও সামারি, কি সুন্দর করে সামারি লিখেছি এখানে, সামারিটা পড়ে নিস, মুখস্থ করে নিস, এখানে অনেক ভ্যালুজ আছে। সো সামারিতে কি বলছে, এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরে যে সিম্বলটা ইউজ হচ্ছে এন ডি, যার মানে হচ্ছে তোর ডোনার অ্যাটমের কনসেন্ট্রেশন, ক্যাপিটাল এন দ্বারা কনসেন্ট্রেশন বোঝানো হয় সব জায়গাতেই, আর সাফিক্সে ডি মানে ডোনার অ্যাটম মানে যার ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা আছে, আর এন এ মানে হচ্ছে একসেপ্টের অ্যাটম, যে ডোপেন্ট একসেপ্ট করতে পারে ইলেকট্রনকে তাকে এন এ বলে। এটা এন টাইপ, এটা পি টাইপ, ঠিক আছে? দেখা যাক কী কী লেখা আছে এখানে। প্রথম কথা, এন টাইপের ক্ষেত্রে মেজরিটি এন মাইনরিটি পি, মেক সেন্স। পি টাইপের ক্ষেত্রে মেজরিটি পি মাইনরিটি এন, মেক সেন্স। যখনই মেজরিটি হচ্ছে সেই মেজরিটি সংখ্যাটা সবসময় দেখবি হয় এন ডি নয় এন এ এর সমান হচ্ছে, ঠিক আছে? এন ডি এর ক্ষেত্রে যখন এন টাইপ তখন এন ডি, যখন পি টাইপ তখন এন এ, ঠিক আছে? এর সমান হচ্ছে। আর এর ভ্যালুটা টিপিক্যালি এটাই হয়, আনলেস তোকে আলাদা করে কিছু ভ্যালু কোশ্চেনে মেনশন করে দিচ্ছে। যদি কোশ্চেনে কোনো ভ্যালু মেনশন না করা থাকে তাহলে এই ভ্যালুটাকে তারা বসিয়ে দেবে, এই ভ্যালুটাতে ম্যাক্সিমাম ডোপিং কাজকর্ম করা হয়, ঠিক আছে? এক প্রকার স্ট্যান্ডার্ডাইজড বলতে পারিস। অ্যান্ড দেন মাইনরিটিতে চলে আসি। তো মাইনরিটি আবার মাস অ্যাকশন ল দ্বারা প্রাপ্ত, এখানেও মাস অ্যাকশন ল দ্বারা প্রাপ্ত, ঠিক আছে? আর মাস অ্যাকশন ল দ্বারা প্রাপ্ত যদি হয় তাহলে ওই আর কি, এইখানের এই ভ্যালুটার সাফিক্সে এটা আসতেছে। আর যদি, সরি এটা আসছে, আমি নর্থ বেঙ্গলের ভাষা তো একটু মেনটেন করতে হয়। সো যাই হোক, এই ভ্যালুর সাপেক্ষে এই ভ্যালুটা আসছে এখানে, অ্যান্ড দ্যাটস ইট। এই ক্ষেত্রে তাই হবে। তো যদি এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়, যদি কোশ্চেনে এই ভ্যালুটাকে ঘুরিয়ে দেয়, যদি বলে 10⁻15 এর জায়গায় যদি বলে দেয় 10⁻7 এর ডোপিং করছে, তো 10⁻7 এর ডোপিং করলে এখানের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এখানের ভ্যালুটা কিন্তু আরেকটা জিনিস মনে রাখবি, এখানের ভ্যালুটা আমরা ধরে নিয়েছি যে রুম টেম্পারেচারে 10⁻10, কিন্তু যদি রুম টেম্পারেচার না বলে তাহলে আমাকে আবার 10⁻10 এর ফিগারটাও চেঞ্জ হয়ে যাবে। এত কমপ্লিকেটেড ম্যাথ তোদের আসে না, কিন্তু এত কমপ্লিকেটেড ম্যাথ যেই ইসেতে আসবে, গেটে আসবে। গেট মানে জেনারেল অ্যাপ্টিটিউড, কি একটা আছে,
গেটের ফুল ফর্ম জেনারেল অ্যাপলিটিউড ইন টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং আর ইঞ্জিনিয়ারিং টেস্ট কিছু একটা আছে গেটের ফুল ফর্ম জেনারেল অ্যাপলিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, জেনারেল অ্যামপ্লিটিউড টেস্ট ফর ইঞ্জিনিয়ারিং গেট। সো গেটের ওখানে এরকম অঙ্ক আসবে, এই যে এই ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক আসবে, এই ফর্মুলাগুলোর অঙ্ক আসবে, বাট আমাদের সিলেবাসে এই ফর্মুলার কোনো অঙ্ক নেই, সব থিওরির পার্ট আছে, থিওরির থেকেই থিওরিটিক্যাল কোশ্চেন আসবে, ম্যাথ আসবে না এখান থেকে, ঠিক আছে, ম্যাথ আসবে অন্য জায়গা থেকে, সে দেখিয়ে দেবো পরে। লেটস মুভ অন। সো নেক্সট কি বলছে, দ্য মেইন মেকানিজম অফ কন্ডাকশন হেয়ার ইজ ইলেকট্রন, হোয়ার অ্যাজ দ্য মেইন মেকানিজম হেয়ার ইজ হোল, ঠিক আছে, মানে এন টাইপে ইলেকট্রন দ্বারা কন্ডাক্ট হয় ম্যাক্সিমাম কারেন্ট, আর পি টাইপে হোল দ্বারা কন্ডাক্ট হয় ম্যাক্সিমাম কারেন্ট, জানা কথা, স্বাভাবিক ব্যাপার। লেটস মুভ অন। আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হাউ ডু চেঞ্জ চার্জ ক্যারিয়ার মুভ ইন সেমিকন্ডাক্টর, চার্জ ক্যারিয়ার কীভাবে সেমিকন্ডাক্টরে মুভ হয়, ঠিক আছে, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর 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 ইম্পর্টেন্ট এটা। তার কারণ হচ্ছে কি এর এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে কি এর এই পার্টের আমাদের এই সেমিকন্ডাক্টর বেসিক্স যে নোট পাঠিয়েছি তার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সারে দুটো জিনিস পাবি, কেরিয়ার ট্রান্সপোর্ট নামে একটা হেডিংয়ের আন্ডারে দুটো জিনিস পাবি, একটা হচ্ছে ড্রিফট আর একটা হচ্ছে ডিফিউশন। আর ড্রিফট আর ডিফিউশনকে যে জিনিসটা মার্চ করে সেটা হচ্ছে আইনস্টাইনস ইকুয়েশন, আইনস্টাইনস রিলেশন, ঠিক আছে, আইনস্টাইন রিলেশনটা ড্রিফট আর ডিফিউশনকে মার্চ করে। সো আরেকবার এক্সপ্লেন করে দিই ব্যাপারটা কী হলো। ব্যাপারটা হলো এই যে কোশ্চেন হাউ ডু চার্জ কেরিয়ার মুভ ইন সেমিকন্ডাক্টর, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাই হচ্ছে এই নোটের সব থেকে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই নোট মানে সেমিকন্ডাক্টর বেসিক নামে যে নোটটা পাঠিয়েছি সেই নোটের এই কোশ্চেনের অ্যান্সারে আমরা দুটো জিনিস শিখবো। কেরিয়ার ট্রান্সপোর্টের আন্ডারে দুটো জিনিস শিখবো, কীভাবে কেরিয়ার ট্রান্সপোর্টেশন হয়, একটা ড্রিফটভাবে হয়, একটা ডিফিউশনভাবে হয়। ড্রিফটের ইকুয়েশন আমরা শিখবো, ডিফিউশনের ইকুয়েশন আমরা শিখবো। ড্রিফট আর ডিফিউশনের মাঝখানে একটা ব্রিজ হচ্ছে আইনস্টাইন রিলেশন, আইনস্টাইন রিলেশনটা শিখবো। আর এই তিনটে জিনিস শিখতে পারলে চ্যাপ্টার শেষ, ঠিক আছে। ড্রিফটের আন্ডারে আমরা ড্রিফটের যে ইকুয়েশন সেটা ডেরিভেশন শিখবো, ডিফিউশনের ইকুয়েশনের ডেরিভেশন শিখবো, অ্যান্ড দুটো যে কীভাবে আইনস্টাইন দ্বারা রিলেটেড সেটার জাস্ট ইকুয়েশনটা দেখবো, তার ডেরিভেশন মানে আইনস্টাইন রিলেশনের ডেরিভেশনটা লাগবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো দেখি ড্রিফটটা কী জিনিস। সো ড্রিফটটা এবার বেশি কিছু না, ড্রিফটটা খুব সাধারণ একটা ব্যাপার। ড্রিফট হচ্ছে তোর কারেন্ট কন্ডাকশন ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট চার্জ ক্যারিয়ার্স মে বি ফ্রম ডোনার acceptor may be pure, may be intrinsic, does not matter. ওকে, সো কি বললাম আবার একটু বলি, কই গেল হিরেজার। সো ড্রিফট কারেন্টটা কি জিনিস, দ্য ড্রিফট কারেন্ট হচ্ছে কারেন্ট কন্ডাকশন, দ্য কারেন্ট দ্যাট কন্ডাক্ট ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড, ডিউ টু দ্য হোয়াট, ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড, মানে যে কারেন্টটা ইলেকট্রিক ফিল্ডের জন্য কন্ডাক্ট হবে, যে কারেন্টটা ইলেকট্রিক ফিল্ডের জন্য কন্ডাক্ট হবে বাই উইথ দ্য হেল্প মানে দেখ কারেন্ট তো কন্ডাক্ট কে করবে, কারেন্ট কন্ডাক্ট করবে এইদার ইলেকট্রন অর হোল, কারেন্ট কে কন্ডাক্ট করবে এইদার ইলেকট্রন অর হোল, হয় ইলেকট্রন করবে নয় হোল করবে। কারণ ব্যাপারটা হচ্ছে কে করে সেটা দেখার, কিন্তু অত ম্যাটার করে না কে করে, মুদ্রা কথা হচ্ছে যখন ইলেকট্রিক ফিল্ডের জন্য কারেন্ট কন্ডাক্ট হবে উইথ দ্য হেল্প অফ প্রেজেন্ট চার্জ ক্যারিয়ার, প্রেজেন্ট চার্জ ক্যারিয়ার কে হতে পারে, ইলেকট্রন হতে পারে যেটা ডোনার থেকে আসবে, হোল হতে পারে যেটা অ্যাকসেপ্টার থেকে আসবে, মেবি পিওর ইন্ট্রিনসিক হতে পারে যে ডোনারও নেই হোলও নেই, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেখানে মানে সরি যেখানে ডোনারও নেই অ্যাকসেপ্টারও নেই, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যেখানে থার্মালি জেনারেটেড ইলেকট্রন হোল পেয়ারের জন্য কন্ডাকশন হচ্ছে। সো কেস যাই হোক না কেন, যখনই ইলেকট্রিক ফিল্ডের জন্য কন্ডাকশনটা হচ্ছে সেটাকে আমরা ড্রিফট কারেন্ট বলবো, ঠিক আছে। তার মানে ড্রিফট কারেন্টটা কি আরেকবার বলি, ড্রিফট কারেন্টটা হচ্ছে যে কারেন্ট যেটা তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড দ্বারা, ইলেকট্রিক ফিল্ডের জন্য যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তাকে ড্রিফট কারেন্ট বলে। এই কারেন্টটা ক্যান বি কন্ডাক্টেড বাই দ্য হেল্প অফ ডোনার মানে ফ্রি ইলেকট্রন, অ্যাকসেপ্টার মানে হোল, বা পিওর বা ইন্ট্রিনসিক যেখানে না ডোনার থাকে না অ্যাকসেপ্টার থাকে, যেখানে থার্মালি জেনারেটেড ইলেকট্রন বা হোল থাকে, তাদের দ্বারাও যদি এই ইলেকট্রিক ফিল্ড জনিত কারণে কারেন্ট কন্ডাকশন হয় তখন তাকে ড্রিফট কারেন্ট বলে, তখন তাকে কি বলে ড্রিফট কারেন্ট বলে। ওকে, সো ড্রিফট কারেন্টটা এরকমই। এই লাইনটা দেখো, লুকস লাইক নর্মাল ফ্লো অফ কারেন্ট অ্যাজ হ্যাপেন্স ইন কন্ডাক্টার্স সো উইল ইট ওবে ওহমস ল, খুব ইম্পর্টেন্ট একটা লাইন। মানে দেখে মনে হচ্ছে যেহেতু
এখানে দেখ, এখানে দেখে মনে হচ্ছে যে একটা সিলিকনের ইসে রাখা আছে, সিলিকনের ইট রাখা আছে, বা এই সিলিকনের একটা লাঠি রাখা আছে, যার দুপাশ দিয়ে আমি ব্যাটারির সাপ্লাই দিয়েছি। এটা একটা ব্যাটারি, ব্যাটারির সাপ্লাই এদিক দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দিয়েছি, অ্যান্ড পজিটিভ এদিকটা, নেগেটিভ এদিকটা, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে এই ডাইরেকশনে। সো কারেন্ট কন্ডাক্ট হচ্ছে, আর যে কারেন্টটা কন্ডাক্ট হচ্ছে সেই কারেন্টটাই হচ্ছে ড্রিফট কারেন্ট। ড্রিফট কারেন্ট, আবারও বলছি, ইলেকট্রিক ফিল্ডের জন্য যখন কন্ডাকশন হয় তখন তাকে ড্রিফট কারেন্ট বলে। আর এই ড্রিফট কারেন্টই নর্মালি মেটালে হয়ে থাকে, ঠিক আছে, নর্মালি মেটালে হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে মেটালে তো ওহমস ল পালন করে, মেটাল ওহমস ল পালন করে, ভি ইকুয়াল টু আই আর যে লটা, সেই লটা তো মেটাল কন্ডাক্টরগুলো পালন করে, তাই তো? কিন্তু এই আমার সেমিকন্ডাক্টর কি পালন করবে? সেমিকন্ডাক্টর কি পালন করবে সেটাই আমার এখানে জিজ্ঞেস করছে। লুকস লাইক নর্মাল ফ্লো অফ কারেন্ট অ্যাজ হ্যাপেন্স ইন কন্ডাক্টর। দেখে মনে হচ্ছে নর্মাল ফ্লো অফ কারেন্ট যেটা মেটালে মানে কন্ডাক্টর মানে সুপরিবাহী পদার্থে হয়ে থাকে, তবে কি এটা অহমস লকে মেনে চলবে, প্রশ্ন এখানে। ঠিক আছে, তো দেখা যাক প্রশ্নের উত্তরে কি আসে অ্যান্সার। উই ওয়েল উই অল নো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে, দিস আর ইজ রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো মাল্টিপ্লাইড বাই লেন্থ বাই এরিয়া, লেন্থ by area. So rho is the resistivity. Okay, this is the main character. This is the main character. Length L and A is measurable. Measurable মানে কি বলতে চাচ্ছি? মেজারেবল মানে বলতে চাচ্ছি এই ক্ষেত্রে এই যে লেন্থ, এখানে এটা হচ্ছে, এদিকে আছে লেন্থ এল, আর এই দিকে কিছু একটা এরিয়া, ক্রস সেকশন এরিয়া থাকবে, যে ক্রস সেকশন এরিয়াটা হবে এ। সো লেন্থ আর এরিয়া এই দুটোকে আমরা আরামসে মেজার করতে পারবো, তাতে আমাদের সমস্যা হবে না। বাট দ্য মেইন ক্যারেক্টার, ইজ হেয়ার রো। এই যে রোটা, এই রোটা হচ্ছে মেইন ক্যারেক্টার, এটাই ক্যারেক্টারিস্টিক দিবে। কোনো মেটাল সেমিকন্ডাক্টর কন্ডাক্টর সবাইকেই রোটাই ক্যারেক্টারিস্টিক দেয়, বাকি লেন্থ আর এরিয়া তো আমরা মেজারই করতে পারি, তাতে সমস্যা হয় না কারো কোনো। ঠিক আছে, ভালো কথা। লেটস মুভ অন, দেখা যাক আরো কি বলছে। নর্মালি ইলেকট্রিক ফিল্ড accelerates charge ions, so here also electron will accelerate first and soon reach whatever the limit is। ঠিক আছে, মানে কি বলছে, নর্মালি কি হয়, নর্মালি যখন কোনো ফাঁকা জায়গায়, নর্মালি কোনো যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা কোনো চার্জ ক্যারিয়ারকে, নর্মালি যখন সাপোজ সাপোজ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, সাপোজ এখানে ইলেকট্রিক ফিল্ড আছে এইভাবে এইভাবে, অ্যান্ড এখানে আমি একটা চার্জ নিয়ে আসলাম, সাপোজ চার্জটা হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে। সো এই চার্জের উপরে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের দিকে একটা ফোর্স ক্রিয়া করবে, অ্যান্ড এই ফোর্সের জন্য যখন ফোর্স ক্রিয়া করবে কন্টিনিউয়াসলি, তখন কি হবে, সে এক্সেলারেট করা শুরু করবে, এফ ইকুয়াল টু এম এর রুল মেনে সে এক্সেলারেট করা শুরু করবে, অ্যান্ড এক্সেলারেট করতে থাকবে যতক্ষণ না তার ভেলোসিটি কিছু একটা লিমিট রিচ করছে। এখানে আমি লিখে রাখছি কিছু একটা লিমিট, ঠিক আছে। এই যে এই জায়গাটা দেখ, উইল এক্সেলারেট দ্য, সো দ্য ইলেকট্রন উইল এক্সেলারেট ফার্স্ট অ্যান্ড সুন রিচ হোয়াট এভার দ্য লিমিট ইজ, বাট দিস ডাজ নট হ্যাপেন্স। কিন্তু এটা এরকমটা হয়ে থাকে না। মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনের উপরে যে ফোর্সটা ক্রিয়া করবে, সেই ফোর্সের জন্য সে এক্সেলারেট হইতে থাকবে, এবং এক্সেলারেট হতে হতে সে কিছু একটা লিমিটে পৌঁছে যাবে, ঠিক আছে। কিন্তু সেটা হয় না, দিস ডাজ নট হ্যাপেন। সো হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট দ্য ফ্লোয়িং ইলেকট্রন will collide with other silicon atoms while accelerating and soon reach a terminal velocity। সো কি বেসিক্যালি হয় যে ইলেকট্রনটা যেটা কিনা এক্সেলারেট করে করে একটা লিমিটে পৌঁছে যাওয়ার কথা ছিল, সে সিলিকন ল্যাটিসের মধ্যে অন্যান্য যে সিলিকনের অ্যাটমগুলো রয়েছে তার সাথে ধাক্কাধাক্কি করে সে আর এক্সেলারেট করতে পারে না, সে কিছু একটা টার্মিনাল ভেলোসিটিতে পৌঁছে যায়। ব্যাপারটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির যে কনসেপ্ট, সেটা তোরা ফিজিক্সে অন্য জায়গায় পড়েছিস, ঠিক আছে, ফিজিক্সে অন্য জায়গায় পড়েছিস, মেকানিক্যাল ক্লাসিক্যাল ফিজিক্স, মেকানিক্যাল ফিজিক্সে পড়বি, বাট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা টার্মিনাল ভেলোসিটি সেটাকে বলি না, আমরা সেটাকে কি বলি জানিস, আমরা সেটাকে বলি ড্রিফট ভেলোসিটি, আর কিছুই না, আমরা সেটাকে ড্রিফট ভেলোসিটি বলি। দিস টার্ম ইজ ফর্মড জেনারেল ফিজিক্স। ইন ইলেকট্রনিক্স দিস ভেলোসিটি হ্যাজ এ স্পেশাল নেম। this velocity has a special name known as drift velocity, known as what, drift velocity। সো ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা যদি সুন্দর করে এখানে খালি জায়গায় একটু বোঝানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে আমি একটা অ্যাটমকে নিয়ে একটা চার্জ নিয়ে আসলাম, সাপোজ ইলেকট্রন নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জ হওয়ার কারণে এইদিকে
অ্যাট দ্য অপোজিট, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড এইদিকে কাজ করছে। সো ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে এই ইলেকট্রনের উপর একটা ফোর্স ক্রিয়া করবে এই বরাবর সে এক্সেলারেট করবে উইথ দ্য ফর্মুলা অফ এফ ইকুয়াল টু এম এ। যদিও এটা কাজ করবে না কারণ এটা ক্লাসিক্যাল ফিজিক্সের ফর্মুলা, আর ইলেকট্রনের উপরে ক্লাসিক্যাল ফিজিক্সের ফর্মুলা কাজ করবে না, কিন্তু তবুও ফোর্সের জন্য সে কিছুটা এক্সেলারেট করবে, অ্যান্ড এক্সেলারেট করতে করতে সে কিছু একটা লিমিটে পৌঁছে যাওয়ার কথা মনে হবে আমাদের আপাত দৃষ্টিতে, মনে হতে পারে সে স্পিড অফ লাইট অ্যাচিভ করে নেবে, বাট সেটা হয় না। কারণ সে যখন এদিকটা এক্সেলারেট করবে তখন এদিকে কি থাকবে, এদিকে থাকবে সিলিকনের অ্যাটম, ভর্তি ভর্তি সিলিকনের অ্যাটম এরকম গিজ করে প্যাক হয়ে থাকবে জায়গার। সো যখন এই সিলিকনের অ্যাটমগুলোর মাঝখান দিয়ে ইলেকট্রনটা উড়ে যাওয়ার চেষ্টা করবে তখন সে কোলাইড করে গিয়ে কি হবে, তার ভেলোসিটিটা কিছু একটা ভেলোসিটিতে গিয়ে যাবার পর আর এক্সেলারেট করতে পারবে না। যদিও সে ইলেকট্রিক ফিল্ড ই এর মধ্যে থাকবে, তবুও সে আর এক্সেলারেট করতে পারবে না, কারণ ওই ধাক্কাধাক্কির ফলে সে তার এক্সেলারেশনের ক্ষমতাটা হারিয়ে ফেলবে। কিন্তু কিছু একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে সে এগিয়ে যাবে। সেই কিছু একটা কনস্ট্যান্ট ভেলোসিটিকে আমরা ড্রিফট ভেলোসিটি বলি, যাকে ভিডি দ্বারা ডিনোট করা হয়। অ্যান্ড মজার বিষয় হচ্ছে ভিডি এর যে ভ্যালু সেটা 4 মিলিমিটার/সেকেন্ড। 4 মিলিমিটার, মানে কোথায় আমরা ভাবছিলাম যে ইলেকট্রনটা এক্সেলারেট করতে করতে স্পিড অফ লাইট 3 লাখ কিলোমিটার/সেকেন্ডে পৌঁছে যাবে, তার পরিবর্তে সে কি ভেলোসিটি পায়, 4 মিলিমিটার/সেকেন্ড। কত? 4 মিলিমিটার। যাই হোক, খুব হাস্যকর ব্যাপার, তবে হয়টা এরকমই। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এই সেম জিনিসটা কোথায় হয়, এই সেম জিনিসটা মেটালের ক্ষেত্রেও হয়। এটা সেমিকন্ডাক্টর স্পেশাল কিছু না। যদি একটা ব্লক অফ কপার নিস, অ্যান্ড কপারের মধ্যেও তুই যদি যখন এখানে ব্যাটারি লাগিয়ে সাপ্লাই দিবি, তখন ইলেকট্রনটা নেগেটিভ সাপ্লাই থেকে, এটা নেগেটিভ এটা পজিটিভ ধরে নিই, নেগেটিভ সাপ্লাই থেকে যখন এই সাইডে যাবে, ডিউ টু দ্য ইলেকট্রিক ফিল্ড ইট উইল ট্রাই টু এক্সেলারেট, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য সে মানে এক্সেলারেট করতে চাবে, কিন্তু এগেইন কপারের অ্যাটমগুলোর সাথে সে বাধা পেয়ে সে একটা টার্মিনাল ভেলোসিটি পাবে বা ড্রিফট ভেলোসিটি পাবে। অ্যান্ড ড্রিফট ভেলোসিটিটা সেই ক্ষেত্রেও 4 মিলিমিটার/সেকেন্ডের মধ্যেই কিছু একটা হবে, খুব কমই হবে, খুব বেশি কিছু না। সো ড্রিফটের যে কনসেপ্ট সেমিকন্ডাক্টরে, এটা নতুন কিছু না, এটা কন্ডাক্টরের ক্ষেত্রেও হয়, মানে খালি সিলিকনে যে হচ্ছে তা না, এটা লোহার মধ্যেও হয়, তামার মধ্যেও হয়, কপারের মধ্যেও হয়। তামার কপার তো একই জিনিস, যাই হোক দুটোতেই সব কিছুতেই হয়। কিন্তু এর পরের যে জিনিসটা পড়বি সেটা সব কিছুতে হয় না, সেটা হচ্ছে ডিফিউশন। তো ডিফিউশনে যাওয়ার আগে একটু ম্যাথামেটিক্যাল জিনিসপাতি দেখে নিই, ড্রিফটের ম্যাথামেটিক্যাল জিনিসপাতি দেখে নিই। সো ড্রিফটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা ইলেকট্রিক ফিল্ডের সাথে সমানুপাতি, সবাই জানে। কেন ইলেকট্রিক ফিল্ডের সাথে সমানুপাতি? ইলেকট্রিক ফিল্ড যত বেশি হবে ফোর্স যত বেশি হবে ভেলোসিটি তত বেশি হবে। অ্যান্ড সেই সমানুপাতিরটাকে তোলার জন্য সমান সমান এনে আমি এখানে একটা কনস্ট্যান্ট ঢুকেছি। কনস্ট্যান্টটার নাম হচ্ছে ইলেকট্রন মোবিলিটি। কনস্ট্যান্টটার নাম কি? ইলেকট্রন মোবিলিটি, যার ভ্যালু হচ্ছে 1350 সেন্টিমিটার স্কোয়ার/ভোল্ট সেকেন্ড। এখন আমাকে বলিস না যে ভোল্ট সেকেন্ডটা কোনখান থেকে আসলো, সেন্টিমিটার স্কোয়ার কোনখান থেকে আসলো। এত কিছু ডিরাইভ করার আমার ইচ্ছে নেই। বাকি তোরা যদি ডিরাইভ করতে চাস, এখান থেকে এদের ইউনিটগুলোকে কম্পেয়ার করবি, ডিরাইভ হয়ে যাবে, ঠিক আছে? বাট এই ভ্যালুটা মনে রাখলেও হয়, না রাখলেও হয়। 1350 মনে রাখাটা বেটার, পরীক্ষায় এসে গেলে কিছু করার থাকবে না। তো যাই হোক, তো এই যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইলেকট্রন মোবিলিটি, আর কিছু না। আর কিছু অবজার্ভ করা আছে, নিজে অবজারভেশন লিখে। সো দেখি কি অবজার্ভ করতে বলেছে। এটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া। এটা হচ্ছে সিলিকনের একটা বক্স, যে বক্সের হাইট হচ্ছে এইচ, উইথ হচ্ছে ডাব্লু, লেন্থ হচ্ছে এল, আর ভেলোসিটির এর মধ্যে যে ইলেকট্রন যাচ্ছে তার ভেলোসিটি ভি, যা একটা ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে ভিভি। অ্যান্ড এটা হচ্ছে টোটাল সেট আপ। এই সেট আপের মধ্যে এখন কিছু আমরা ম্যাথ করেছি। সো প্রথম ম্যাথ হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ভিভি বাই এল। সো এটা হচ্ছে, তোরা যে কেউ যদি জানিস যে ইলেকট্রিক ফিল্ড আর ভোল্টেজের মাঝে যে সম্পর্ক, সেটা বেসিক্যালি হয় হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হয় ভোল্টেজকে উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, মানে একটা ডিস্টেন্সের পরপর গেলে ভোল্টেজটা কীভাবে চেঞ্জ হচ্ছে তার বেসিসে ইলেকট্রিক ফিল্ডটাকে তৈরি করা হয়। অ্যান্ড এইভাবে যদি তুই জিনিসটাকে সলভ করিস, তো ইন জেনারেলি বলা যায় ইলেকট্রিক ফিল্ড ইজ ভিভি বাই এল, ঠিক আছে? স্ট্রেট লাইনের ক্ষেত্রে ভিভি বাই এল। সো যাই হোক, অ্যান্ড টোটাল চার্জ হচ্ছে এখানে ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই ডাব্লিউ এইচ এন কিউ। সো একটা জিনিস করে একটা বলি, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? নাম্বার অফ ইলেকট্রন, কিসের নাম্বার অফ ইলেকট্রন? নাম্বার অফ ইলেকট্রন পার সিসি। প্রত্যেক সিসিতে কতগুলো ইলেকট্রন আছে সেটা বলছে। ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন পার সেন্টিমিটার, ঠিক আছে? ভেলোসিটি অফ দ্য ইলেকট্রন পার সেকেন্ড, সরি, সেন্টিমিটার পার সেকেন্ডে নিব, ঠিক আছে? ভেলোসিটিকে সেন্টিমিটার পার সেকেন্ডে নিব। নাম্বার অফ ইলেকট্রন এখানে পেয়ে গেছি আমি
এখানে ক্রস সেকশনটা পেয়ে গেছি আর এখানে চার্জটা পেয়ে গেছি। সো টোটাল চার্জ যেটা ফ্লো হলো এই যে ক্রস সেকশন এর মাঝখান দিয়ে, সেটা হলো এই যে মড অফ দিস। সো বুঝতে পারলি কি হলো? এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মধ্য দিয়ে, এই যে ক্রস সেকশন এইখানটাতে, এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনের মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ 1 সেকেন্ডে যাচ্ছে, সেটাই তো কারেন্ট হবে। আবারও বলি শুরু থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা কর। এই যে ক্রস সেকশনটা, এই ক্রস সেকশনটার মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতটা চার্জ যাবে সেটাই কারেন্ট হবে। এই ক্রস সেকশনের এরিয়া হচ্ছে ডাব্লিউ মাল্টিপ্লাইড বাই এইচ, তাই তো? তাই এখন এই ক্রস সেকশনের মধ্যে পিছন দিক থেকে কত ভেলোসিটিতে ইলেকট্রন আসছে, ভি ভেলোসিটিতে ইলেকট্রন আসছে, তো ভি। তারপর কতগুলো ইলেকট্রন প্রত্যেকটা সিসিতে আছে, প্রত্যেকটা সিসিতে এন খানা ইলেকট্রন আছে, অ্যান্ড প্রত্যেকটা ইলেকট্রনের চার্জ কত কিউ। সবগুলোকে যদি তুই গুণ করে দিস আর একটু কমন সেন্স লাগিয়ে ভাবিস, তাহলেই তুই পেয়ে যাবি, যে বুঝতে পারবি যে এই ক্রস সেকশনের মধ্যে দিয়ে 1 সেকেন্ডের মধ্যে এই পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। সো দিস ইজ দ্য চার্জ, দিস ইজ দ্য চার্জ পার সেকেন্ড, অ্যান্ড চার্জ পার সেকেন্ড ইজ নাথিং বাট অ্যাম্পিয়ার। চার্জ পার সেকেন্ড ইজ নাথিং বাট অ্যাম্পিয়ার। তো ইউনিট যেটাই হোক না কেন, দিস ইজ বেসিক্যালি দ্য কারেন্ট, অ্যান্ড হেন্স আই রাইট ইট অ্যাজ আই। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল চার্জ হুইচ পাস্ট থ্রু দিস ক্রস সেকশন। এটা হচ্ছে টোটাল চার্জ যেটা এই ক্রস সেকশনের মধ্য দিয়ে পাস হয়েছে, মানে আলটিমেটলি তোর কারেন্ট বেসিক্যালি দেখতে গেলে, আর কিছুই না। দেখা যাক বাকিটা পরে। সো আইবি এর ভ্যালুটা এরকম আসছে, এরকম কেন আসছে হুট করে, আবার এরকম কেন আসলো? কিছু একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? আমি চেঞ্জ করে দিয়েছি ভিকে চেঞ্জ করে বসিয়ে দিয়েছি এই জিনিসটা। কেন এই জিনিসটা বসিয়ে দিয়েছি? কোনখান থেকে বসিয়ে দিলাম? কোনখান থেকে বসিয়ে দিলাম ভাই? মনে পড়েছে কোনখান থেকে বসিয়ে দিয়েছি। এই জায়গার থেকে বসিয়ে দিয়েছি, এই জায়গার থেকে। এই জায়গা থেকে কী করে বসালাম? কারণ এই জায়গা আর এই জায়গা, এই দুটো জিনিসকে লক্ষ্য করে, এই দুটো জিনিস। এইখানে ই আছে, ঠিক আছে, মিউ এন মাল্টিপ্লাইড বাই ই। ই এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি, ই এর জায়গায় আমি এটা বসিয়ে দিয়েছি। আর মিউ এনই আছে। সো মিউ এন বাই ভিবি বাই এল। সো নিচে চলো, মিউ এন বাই ভিবি বাই এল, মিউ এন মাল্টিপ্লাইড বাই ভিবি বাই এল। সো বুঝতে পেরেছো এটা কোনখান থেকে এসেছে? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমার কিছু করার নেই। দেন এখানে কিছু একটা জাদুকরি হয়েছে। জাদুকরি কি হয়েছে? আহ, জাদুকরি কি হয়েছে বেসিক্যালি, এই যে জিনিসটা লক্ষ্য করছিস কিনা জানি না, এখান থেকে আমরা এখন রো বার করতে পারবো। রো কীভাবে বার করতে পারবো? যে তুই আই পেয়েছিস সেখানে, আর কি জিনিস, আর হচ্ছে ভি ইকুয়াল টু আই আর হয় ওহম ল থেকে। সো আর ইকুয়াল টু আই বাই ভি হয়। সো আইয়ের মধ্যে এখানে একটা ভি আছে। আর যখন এই আইটাকে ভি দিয়ে ভাগ করব, ভিবি বেসিক্যালি আমরা আমাদের যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামে আমরা ভিবি ধরেছি। এখানে এই ডায়াগ্রাম আমরা ভিবি ধরেছি, ঠিক আছে। সো ভি আর ভিবি সেম, ঠিক আছে, এটা মাথায় রাখিস, কিন্তু ভালো করে মাথায় রাখিস, ভি আর ভিবি সেম। সো এখানে যে ভিবিটা আছে আর এইখানে যে ভিবিটা আছে ওহমস লর, এই ভিবির থেকে যখন আমি আর এর ভ্যালুটা চাচ্ছি, আর ইকুয়াল টু আই বাই ভিবি হচ্ছে। তো আর ইকুয়াল টু আই বাই ভিবি যখন করছি, এই ভিবিটা আর এই ভিবিটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে এই ভিবির সাথে কেটে গেলে আর এর যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে তোর এটা, আর এর ভ্যালুটা আসছে এটা। ঠিক আছে, বোঝা গেল? অ্যান্ড বোঝা গেলে ভালো, না বোঝা গেলে কিছু করার নেই। তো আর এর এই ভ্যালুটা আসার পরে কি হলো, আসার পরে তুমি একটু ভালো করে নোটিস করো, এইখানে আছে এল, এইখানে আছে ক্রস সেকশনটা, ডাব্লু হচ্ছে উইথ, এইচ হচ্ছে হাইট। উইথ মাল্টিপ্লাইড বাই হাইট ইজ দ্য ক্রস সেকশন এরিয়া। সো যদি একটু মনে করতে পারো এই জিনিসটা, আর ইকুয়াল টু রো মাল্টিপ্লাইড বাই এল বাই এ, জিনিসটা যদি মনে করতে পারো, তাহলে এল তো এসে গেল এখান থেকে, ডাব্লিউএইচকে গুণ করলে পরে এও এসে যাচ্ছে। তো ডাব্লিউএইচ আর এল বাদে যে জিনিসটা বেঁচে থাকলো, এই যে জিনিসটা বেঁচে থাকলো, এই জিনিসটা আলটিমেটলি রো এর ঘরে বসছে, তাই না? এই জিনিসটা আলটিমেটলি রো এর ঘরে বসছে। ঠিক আছে, বুঝলো? তার মানে আমি যে জিনিসটা অ্যাট দ্য মোমেন্ট ফার্স্ট থেকে দেখে যাওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে কি এর, এই যে এখানে, এই যে এই জিনিসটা তখন থেকে খুঁজে যাওয়ার চেষ্টা করছি যে এখানে রো যেটা মেইন ক্যারেক্টার, এই মেইন ক্যারেক্টারটাকে ডিফাইন করবো কীভাবে, বুঝতে পারলি? এই যে রো এখানে বসে আছে তখন থেকে, কারণ কি, ব্যাপারটা হচ্ছে তোর, সরি, ব্যাপারটা হচ্ছে তুই এলটাকে মেজার করতে পারবি, এটাকে মেজার করতে পারবি স্কেল দিয়া, কম্পাস দিয়া, যেভাবে ইচ্ছা। তুই রোটাকে বের করতে পারতেছিস না, তোর মাথায় হাত পড়ে গেছে রোটাকে নিয়ে। রোটাকে বের করার জন্যই এত খাটনি খুটনি কইরা আমি এখানে রোটাকে বের করলাম এই জায়গাটাতে, ঠিক আছে। সো এই জায়গাটাতে রোটাকে বের করলাম, অ্যান্ড রোটার যে চেহারা আসলো দেখতে অনেকটা এরকম হচ্ছে রোটার চেহারা, ঠিক আছে। 1/μn
ইন্টু এন কিউ, 1/μn ইন্টু এন কিউ, যেখানে মিউএনটা হচ্ছে তোর মোবিলিটি অফ ইলেকট্রন, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পার সিসি, কিউ হচ্ছে তোর চার্জ অফ ইলেকট্রন। সিম্পল। হ্যাঁ, ওকে, let's erase all the things I have drawn here to explain you, and let's go back to the equations. সো এখানে কি একটা লেখা আছে, পড়ি কি লেখা আছে, রেজিস্টিভিটি অফ সিলিকন হোয়েন মেজরিটি চার্জ ক্যারিয়ার্স আর ইলেকট্রন। সো এটা কি, এটা হচ্ছে রেজিস্টিভিটি অফ ইলেকট্রন হোয়েন মেজরিটি চার্জ ক্যারিয়ার্স আর ইলেকট্রন, আর আমি এটাকে অন্যভাবে বলতে পারি রেজিস্টিভিটি অফ এন টাইপ সিলিকন, তাই না? এইভাবেও তো বলা যায়, এভাবে ঘুরিয়ে পিছিয়ে বলার কি আছে। রেজিস্টিভিটি অফ এন টাইপ সিলিকন হচ্ছে এটা, সিম্পল। সো রেজিস্টিভিটি অফ পি টাইপ সিলিকন কী হবে, রেজিস্টিভিটি অফ পি টাইপ সিলিকন হবে মিউ পি পি কিউ, এরকম কিছু একটা আসবে, তাই না? রেজিস্টিভিটি অফ পি টাইপ সিলিকনের আসবে মিউ পি ইন্টু পি, কারণ এন, স্মল এন যেটা ছিল মাঝখানের, যে স্মল এনটা ছিল মাঝখানের স্মল এনটা কী ছিল, চার্জ ইলেকট্রনের কেরিয়ার কনসেন্ট্রেশন। পি এর কেরিয়ার কনসেন্ট্রেশন কী হবে, মানে হোলের কেরিয়ার কনসেন্ট্রেশন হবে পি, সো পি বসবে, আর মিউ এন হয়ে যাবে মিউ পি, মোবিলিটি অফ হোল। সো দেখাচ্ছি, পরেই আছে, করেই আছে, ওটা দেখাচ্ছি একটু পরেই। সো যাই হোক, লেটস ইরেজ অল ইট। চলো নেক্সট কি বলছে, এখানে তো সুন্দর করে হেডিং দেওয়া। কারেন্ট ডেন্সিটিকে ডিফাইন করা হয়েছে, আর কিছুই না। কারণ দেখ, কারেন্ট নিয়ে কাজ করার থেকে কারেন্ট ডেন্সিটি নিয়ে করাটা বেটার। তার কারণ, কারেন্ট নিয়ে যখন আমরা কথা বলি তখন আমরা বোঝাই একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট এক সেকেন্ড, কত পরিমাণ চার্জ এক সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। এই ক্রস সেকশনটা ডিপেন্ড করে দ্য শেপ অফ দ্য অবজেক্টের উপরে। এটা একটা সিলিকনের বক্স ধরে নে, তো এর ক্রস সেকশনটা এই বক্সের ক্ষেত্রে, এই বক্স অফ সিলিকনের ক্ষেত্রে এরকম, বাট যদি বক্সটা বড় হতো তাহলে ক্রস সেকশনটাও আরও বিরাট বড় হতো, এত বড় ক্রস সেকশন হতো। তো ক্রস সেকশনটা ডিপেন্ড করতেছে বক্সের আকৃতির ওপর, যেটা জিনিসটা আমার পছন্দ হচ্ছে না। কারণ দেখতে গেলে যার টাকা আছে সে বড় সিলিকন বানাবে, সে বড় ক্রস সেকশন পাবে, যে সে বেশি কারেন্ট পাবে। এর থেকে ভালো কি করা যায়, এর থেকে ভালো ক্রস সেকশনের ব্যাপারটাকে আমি ভাগ করে ইউনিটে নিয়ে আসি, ইউনিট মানে এককে নিয়ে আসি। যেরকম এখানে দেখ, কারেন্ট ডেন্সিটি মিনস দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট দ্যাট ইজ ফ্লোয়িং থ্রু পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। পার ইউনিট ক্রস সেকশন এরিয়া মানে যে ক্রস সেকশন এরিয়াটা ছিল তার একটা ইউনিট নেওয়া হয়েছে। ইউনিট মানে একটা অংশ, যেরকম দিস ইজ দ্য ইউনিট এরিয়া মেবি 1 সেমি/1 সেমি অর 1 মিটার/1 মিটার, যেভাবে আমাদের নিয়ে সুবিধা সেভাবে আমরা নিব। তো কারেন্ট ডেন্সিটিটা একবার এক্সপ্লেন করে দিই। সবসময় আমরা কারেন্ট নিয়ে কাজ করি না, কারণ কারেন্ট ডিপেন্ড করে পুরো পুরো ক্রস সেকশন এরিয়ার উপরে, আর পুরো ক্রস সেকশন এরিয়া অবজেক্টের আকৃতির উপর নির্ভর করে। বড় অবজেক্টের ক্রস সেকশন এরিয়া বড় হয়, যে কারণে আমরা ক্রস সেকশন এরিয়ার জায়গায় ক্রস সেকশন এরিয়ার একটা ইউনিটকে নিয়ে কাজ করি। দ্যাট ইউনিট ক্যান বি 1 সেমি/1 সেমি, মোস্ট অফ দ্য টাইম 1 সেমি/1 সেমি নেওয়া হয়, বাট মাথায় যদি কারো ছিট থাকে সে চাইলে 1 মিটার/1 মিটারও নিতে পারবে। যাই হোক, তখন এই যে ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে যেটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, দ্য কারেন্ট দ্যাট ফ্লোজ থ্রু, দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট দ্যাট ফ্লোজ থ্রু that per unit cross section area, the amount of current that flows through that per unit, the amount of current that flows through that per unit area of the cross section is known as the current density। ঠিক আছে, কারেন্ট, তো কারেন্ট ডেন্সিটি যে সে সিম্বল সেটা যে হয় বেসিক্যালি, মুছি এটা, তো যে হয় বেসিক্যালি, যে যে বেসিক্যালি হচ্ছে আই ডিভাইডেড বাই এ। ঠিক আছে, আই মানে কারেন্ট, কারেন্টকে যখন তুই ক্রস সেকশন দিয়ে ভাগ করে দিবি তখন যেটা পাবি সেটা হচ্ছে জে। এত সিম্পল করে বোঝালাম, এর থেকে বেশি সিম্পল আর পারবো না বোঝাতে। তো নেক্সট চলা যাক, নেক্সট হচ্ছে কারেন্ট ডেন্সিটির ম্যাথামেটিক্যাল কিছু ফর্ম এখানে দিয়ে দিয়েছে, দেখা যাক কীরকম কী ম্যাথামেটিক্স আছে এখানে। সো কারেন্ট ডেন্সিটি যে এন কেন, আমি তো যে লিখলাম একটু, এন কোনখান থেকে আসলো, এন আসলো হচ্ছে কারণ আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে তখন থেকে ঘাটাঘাটি করছি, তাই যে এন আসছে। ঠিক আছে, সো যে এন ইজ আই ডিভাইডেড বাই এ, আই ডিভাইডেড বাই এর এ জিনিসটা বসিয়ে দিয়েছি। অ্যান্ড আইও যদি বসিয়ে দিস আগের থেকে, আগে যেখানে আই পেয়েছিলাম, আগে কী রকম আই পেয়েছিলাম জানি, একটু দেখতে হবে। এই তো আগে যেরকম আই পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের আগের আই, এই জিনিসটার মধ্যে আগের আই, যার মধ্যে এ বসিয়ে দিলে এই পার্টটা কেটে যাচ্ছে, এই পার্টটা কেটে গেলে থাকছে হচ্ছে ভি এন কিউ। বা ভিকে যদি তুই ওই ইসেতে আনতে চাস, ওই গেল ইসেতে, ওটাকে কি বলে, এইভাবে আনতে চাস,
ভি মানে ভেলোসিটি ছিল বেসিক্যালি, স্মল ভি। তো ওটাকে যদি এই ফর্মে আনতে চাস তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এখান থেকে ডাব্লিউ এইচ কেটে যাচ্ছে, সো মিউ এন ভিবি এন কিউ বাই এল। সো ওটাই নিচে গিয়ে থাকবে ওরকমই কিছু একটা, দেখা যাক কীরকম আছে। সো হ্যাঁ, মিউ এন ই, ও হ্যাঁ, ভিবি বাই এলকে ই রেখেছে, ঠিক আছে, ই রেখেছে। কীভাবে ই রেখেছে এখানে দেখ, আরেকবার দেখিয়ে দিই। তো এখানে কি ছিল, ভিবি বাই এল যে জিনিসটা ছিল, এই জিনিসটা ভিবি বাই এল আর কিছুই না, ভিবি বাই এল হচ্ছে তোর ই, ভিবি বাই এল হচ্ছে ই, সো ই রেখেছে ও, ই রেখেছে, এই তো ই রেখেছে, দেখেছিস? সো ডাব্লিউএইচ কেটে গিয়ে মিউ এন ই এন কিউ এরকম কিছু একটা আসছে, যেটা হচ্ছে তোর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সো কারেন্ট ডেন্সিটি ইজ মোবিলিটি অফ ইলেকট্রন multiplied by electric field multiplied by the electron density multiplied by the charge of electron. So current density কি বললাম, mobility of electron mu n, mobility of electron multiplied by electric field capital E multiplied by density of multiplied by electron density capital small n multiplied by electron density small n আর চার্জ ক্যারিয়ার অফ ইলেকট্রন কিউ। এটা হচ্ছে তোর কারেন্ট ডেন্সিটির ফর্মুলা ফর এন টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধু তো এন টাইপ সেমিকন্ডাক্টরে এনই নেই, পিও আছে, মানে সবসময় যে সেমিকন্ডাক্টরে খালি মেজরিটি কেরিয়ার থাকে তা না। এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে যখন আমরা কথা বলছি তখন এটা হচ্ছে মেজরিটি চার্জ কেরিয়ার, কারণ এন টাইপের ক্ষেত্রে সব থেকে বেশি ইলেকট্রন থাকে, তো এটা মেজরিটি। বাট তার মানে এই না যে হোল থাকে না, হোল থাকে ঠিকই, তার মানে জেপিও এক্সিস্ট করে, অ্যান্ড জেপিটাও ঠিক সেমভাবেই এইভাবে বের হবে, অ্যান্ড এইভাবে যদি সেমভাবে বের করিস তাহলে আলটিমেট ইকুয়েশনটা দাঁড়াবে the total current density which is denoted by J is for the এটা আসবে মেজরিটি কেরিয়ারের জন্য যেটা বের করলাম একটু আগে, এটা আসবে মাইনরিটি কেরিয়ারের জন্য যেটা বের করলাম, আর এপসিলন ইটাকে কমন নিয়েছি, এটা দুটার মধ্যেই থাকবে সমান কনস্ট্যান্ট, যেহেতু এটা দুটোর ক্ষেত্রেই, ই সেম, তো ইকে আমি কমন নিয়ে বের করে দিয়েছি। অ্যান্ড টোটাল ফর্মটা দেখতে লাগছে এরকম, জে ইকুয়াল টু মিউ এন এন কিউ প্লাস মিউ পি পি কিউ এপসাইলন। এখন কিউটাকেও তুই চাইলে কমন নিতে পারিস, কারণ দ্য চার্জ অফ ইলেকট্রন, এটা কি চার্জ অফ ইলেকট্রন, এটা কি চার্জ অফ হোল, চার্জ অফ ইলেকট্রন অ্যান্ড চার্জ অফ হোল তো সেম, চার্জ অফ ইলেকট্রন নেগেটিভে আসে, চার্জ অফ হোল পজিটিভে আসে, যেহেতু দুটোই সেম এটাকে আরেকটু কমন নিয়ে আরেকটু সুন্দরভাবে লেখা যেত, যাই হোক এইভাবে লিখলেও কেউ দোষ দিবে না। এই হচ্ছে তো ড্রিফট মেকানিজমের থ্রু যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় তার ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন হুইচ ডিফাইন্স দ্য ড্রিফট মেকানিজম। ঠিক আছে, ড্রিফট মেকানিজমের বেসিসে যে কারেন্টটা ফ্লো হয় তার ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে মিউ এন হচ্ছে মোবিলিটি অফ ইলেকট্রন, যার ভ্যালু হচ্ছে 1350 সেন্টিমিটার স্কোয়ার পার ভোল্ট সেকেন্ড, অ্যান্ড মিউ পিটা হচ্ছে তোর মোবিলিটি অফ হোল, যার ভ্যালু হচ্ছে 480 সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড। এখন এখানে দেখে মনে হচ্ছে না, আমি তোকে শুরুতে বলেছিলাম যে ইলেকট্রন জিনিসটা যখন এক্সাইটেড হয়ে যায়, বন্ড ভেঙে যখন এক্সাইটেড হয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, তখন সে কি হয়, তখন সে শুট থ্রু ল্যাটিস, মানে ল্যাটিসের মধ্যে দিয়ে প্রচণ্ড গতিতে সে শুট থ্রু হতে পারে। বাট হোল জিনিসটাকে ল্যাটিসের মধ্যে দিয়ে মুভ হতে গেলে ইলেকট্রনকে এই কক্ষপথ থেকে ওই কক্ষপথে হপ করতে হয়, এই বন্ড থেকে ওই বন্ডে হপ করতে হয়, মানে কি লাফ দিতে হয়। ইলেকট্রন লাফিয়ে 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 হোলকে এগোতে সাহায্য করে, যে কারণে যখন আমরা ইলেকট্রনের তোর মোবিলিটি দেখি তখন ইলেকট্রনের মোবিলিটি 1350 আসছে, আর হোলের যখন মোবিলিটি দেখি হোলের মোবিলিটি 480 আসছে। ফারাকটা বোঝাই যাচ্ছে নিশ্চয়ই যে কেন ইলেকট্রন হোলের থেকে বেশি স্পিডে যায় আর হোল কেন ইলেকট্রনের থেকে কম স্পিডে যায়। সো নেক্সট দেখা যাক কি বলছে। Here everything calculated on intrinsic semiconductor where mu p is less than mu n. Here everything calculated on intrinsic silicon, the mu p less than mu n does not mean it's n type doped. Mu p is generally lesser than mu n because not be able to shoot through. ওটাই বললাম যে এই যে জিনিসটা এখানে আমি বললাম, এই জিনিসটা যেখানে তোর ইলেকট্রনের যে মোবিলিটি সেটা বেশি হচ্ছে, হোলের মোবিলিটি কম হচ্ছে, তার মানে এই না যে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, মানে ইলেকট্রন বেশি স্পিডে যাচ্ছে মানে এই না যে এটা এন টাইপ সেমিকন্ডাক্টর। ইলেকট্রন বেশি স্পিডে যাচ্ছে কি তার কারণ ইলেকট্রন ডাইরেক্ট শুট থ্রু করতে পারছে,
আর হোল বেশি স্পিডে যেতে পারছে না, তার কারণ হোলকে যাওয়ার জন্য ইলেকট্রনকে লাফাতে হচ্ছে। সো এর সাথে ডোপিংয়ের কোনো সম্পর্ক নেই। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রেও ইলেকট্রন শুট থ্রু হয়ে যাবে দেখে তার স্পিড বেশি হবে, আর হোলকে লাফিয়ে লাফিয়ে যেতে হবে দেখে তার স্পিড কম হবে। সো ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকের কোনো ব্যাপার নেই। ইলেকট্রন ইন জেনারেলি স্পিডে ট্রাভেল করে, আর হোল ইন জেনারেলি একটু স্লো ট্রাভেল করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। লেটস মুভ অন। ও লেকচার 3 তো হয়ে গেল আজকের জন্য এতটাই, 1 ঘন্টা 9 মিনিটের ভিডিও। সো মজার বিষয় হচ্ছে 1 ঘন্টা 9 মিনিটেরই তোর ইউটিউবে লেকচারটাও আছে, বাট লেকচারটা ইংরাজিতে আছে আর আমি এখানে একটু বাংলায় বোঝালাম, অ্যান্ড দ্যাটস ইট। যদি কারো ইংরেজিতে সমস্যা না হয় তাহলে ডাইরেক্ট লেকচারও দেখতে পারিস, ওখানে আরও ভালো করে বোঝানোর আছে। বাট আমি যতটা পেরেছি নিজের মতন করে বুঝিয়েছি। আজকের জন্য এতটাই, বাকি টাটা, গুড নাইট। 11টা 5 বাজে এখন।